ছোটত্ব রেলগাড়ির ঝনঝন শব্দ আর হিম করা ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তবে গিজগিজ করা কেবিনের মাঝে শীতলতা কম থাকলেও আছে হাস্যরসের যোগাদান। সবার গল্পের কেন্দ্রবিন্দু কিন্তু আরিবা। সে তার কানাডিয়ান জীবনের গল্প বলছে। তার খিলখিল শব্দ ভেসে আসছে হুটহাট। সেই শব্দে হৃদয়ে প্রলঙ্কারে ঝড় বয়ে যাচ্ছে পার্থর। লুকিয়ে এদিক ওদিক করে তখন থেকে দেখছে আবিরকে। সরাসরি তাকানোর তো তার বড্ড ভয়। তার ভাই যদি বুঝে যায় তাহলে প্রেম শুরু হওয়ার আগেই সমাপ্তি ঘটবে অচিরেই। কিয়াস, আরিবা ও পূর্ণি যেন গল্পের সমারোহ নিয়ে বসছে। আরিবার সাথে গল মিলিয়ে কিয়াসও নিজের জীবনের গল্প বলে যাচ্ছে। আরিবা হুট করে খেপানোর জন্য বলে উঠল, তোর বাথরুম আলির কী খবর কিয়াস? কিয়াস লজ্জায় কাচুমুচু করল। এই মেয়ে তার মহা সর্বনাশ করে ছাড়বে এখন। আমতামতো করে বলো, দূর, এসব কি বলিস তুই? পূর্ণি জিজ্ঞেস করে উঠল। কিয়াস ভাইয়া, তোমাকে একটা মেয়ে প্রপোজ করার পর তুমি নাকি লজ্জায় বাথরুমে চলে গেছিলে? এটাই কি সেই বাথরুমওয়ালি? কিয়াস আহত চোখে তাকালো। সামান্য একটা কথাও আরিবার পেটে হজম হয় না। একদিন মজার ছলে এই কথা শেয়ার করছিল তার সাথে, আর সে পুরো গোষ্ঠী শুদ্ধ সবাইকে জানিয়ে দিয়েছে। মুখের কোণে কিঞ্চিত অসহায়ত্বতার পূর্ণি জবাবে বলল, তবে কথাটা পুরোপুরি সত্যি না, আংশিক সত্য। 1 বছর আগের ঘটনা, ভার্সিটির প্রথম দিন। সেই দিন আমার টয়লেটে যাওয়ার ভীষণ তাড়া ছিল, তাই আশেপাশে কাউকে না দেখেই আমি টয়লেটে ছুটে যাচ্ছিলাম। এরপর ঘটে এক অঘটন। বের হয়ে আসার পর আমাকে হিরো বলে ডাক দেয় পিছন থেকে কিছু ছেলে, তার হাত মেলায়। পরে উঠে, তুমি ভাই আসলে লয়াল, সুন্দরী মেয়েদের পাত্তা দাও না দেখছি। প্রপোজ করায় তুমি উল্টো বাথরুমে ঢুকে গেলে লজ্জায়। তখন আমি বেকুব বনে গেলাম, কি বলে এইসব? তাই বলে উঠলাম, মানে? এরপর একজন বলে উঠল, বাবাজি, বাজি ধরছিলাম তোমাকে নিয়ে সুন্দর একজন মেয়ের সাথে। মেয়েটা বলেছিল তোমাকে পটিয়ে দেখাবে, তা মাত্র 1 ঘন্টার মধ্যে। উল্টো মেয়েটা এখন বাজিতে হেরে গেছে। সেই দিনের পর থেকে আমাকে লয়াল হিরো বলে ডাকা হয় ভার্সিটিতে। ব্যাস, এটাই আসল কাহিনী। পূর্ণি হতাশ সুরে মুখে বলল। ধুর, মজা পাইলাম না। ভাবছিলাম মেয়ের তাড়া খেয়ে বাথরুমে ঢুকছিলে। কিয়াস অবিশ্বাস্য নজরে তাকালো। তাকে নিয়ে সব ভাবা মেয়েটা। সে মুখে হাত রেখে বলল, আস্তাগফিরুল্লাহ, এসব কি কইলি? আরাব আচমকা হেসে উঠল। কিয়াস ঘাড়ে চাপড় দিয়ে বলল, এ না হলে আমার ভাই, এগিয়ে যা, দোয়া করি। নাজমা ভয়ে আর অস্থিরতায় বারবার বাথরুমে আসা যাওয়া করছে। সে ক্লান্ত হয়ে পড়ছে। এতবার সিট থেকে ওঠা নামায়, আবার ঠান্ডা শরীরেও কাঁপছে তার। বুড়ো শরীরে এক ধকল নিতে পারছে না। সৌরভ মায়ের জন্য গরম চা ঢেলে দিল, যদি শরীর তার কিছুটা উষ্ণতা পায়। নাজমা ধীরে ধীরে পান করল। গা এড়িয়ে বসবেন তিনি। মায়ের অস্থিরতা কমতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শেষে আরাবকে কল দিল, বলল সবার সাথে চা নিয়ে যাওয়ার জন্য। চা পান করে শরীর ঠান্ডা কম অনুভব হবে। আরাব সৌরভের কথা শুনে কেবিন থেকে বেরিয়ে এলো। কেবিনে তখন পয়সী নেই। সে বাইরে এসে এদিকে ওদিক খুঁজল, যদি মেয়েটা খুঁজে পায়, কিন্তু খুঁজে পেল না। কিছু সময় পরে দেখলো একটা কেবিনের পিছনে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে পয়সী। আরাব আঁতকে উঠল, মেয়েটা পাগল নাকি? এভাবে কেবিনের বাইরে কেন দাঁড়িয়ে আছে? তার সাথে জঘন্য কিছু তো হতে পারে। সে এগিয়ে এসে পয়সীর পিছনে দাঁড়ালো, গলা খাঁকড়ি দিল তার মনোযোগের উদ্দেশ্যে। পয়সী আতঙ্কিত পেছন ঘুরে তাকালো। আরবকে দেখে কিঞ্চিত বিচলিত হলেও আগের মতো শটান দাঁড়িয়ে থাকলো। আরব আরও একটু এগিয়ে গেল কিঞ্চিত দূরত্বের মাঝে, তখন বলল, মন খারাপ? নীরবতায় আচ্ছন্ন পয়সী মাথা নাড়িয়ে না বোঝালো। আরব ফের জিজ্ঞেস করলো, তাহলে একা একা দাঁড়িয়ে আছো কেন? এমনি, ভেতরে অনেক শোরগোল, তাই বাইরে বেরিয়ে এলাম। ভয় করছে না এভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে? পয়সী আবারও নিজের মাথা নাড়ালো। মৃদু আলোয় বোঝা গেল না পয়সীর মুখের অভিব্যক্তি, তবে কোনো কারণে মেয়েটা বড্ড ব্যথিত। আরব কিছুটা গা ঘেঁষে দাঁড়ালো। শান্ত স্বরে কিছুটা প্রশ্ন ছুড়ল, কিছুদিন আগে তো ভয় পেতে, সামান্য বাতাসেও ভয় পেতে, জানালার কিঞ্চিত শব্দে হাউমাউ করে চিৎকার জুড়ে দিতে, নিজের ছায়াকেও ভয় পেতে, তবে সবচেয়ে বেশি নীরবতাকে ভয় পেতে। এখন শোরগোল ভালো লাগে না তোমার? আশ্চর্য লাগলো শুনে। পয়সীর মুখে তাচ্ছিল্যর মাখা সুপ্ত হাসি। সামান্য আলোয় আরবের দেখা হলো না সেই হাসি। পয়সী বলে উঠল, বয়স হয়েছে, দিন বদলেছে, সময়ের সাথে সাথে তো বদল আসে। আর এটা তো সামান্য বাচ্চাকালের ভয়, সেটাও এখন কেটে গেছে। তা তো দেখতেই পাচ্ছি। এখন তুমি পূর্ণ যুবতী। পয়সী তড়াক করে আরবের দিকে তাকালো। কি মিন করে বলল তা বুঝলো না, কিন্তু তীব্র অস্বস্তিতে ডুবল সে। আমতামতা করে বলল। আরব সায় জানালো, ওকে,
রাত বাড়ালো, সাথে বাড়লো সময়ের গতি। শীতল হাওয়া চলল কেবিনের ভেতরে হাস্যরসের আলাপনা। ঘড়ির কাঁটায় রাত 10:30 পৌঁছেছে গন্তব্যে। এসে থামলো তাদের ট্রেন। সবার চোখে মুখে উচ্ছ্বাস। নেত্রকোনায় প্রথম আসা তাদের। আকসার পরিবারের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আসছে। ট্রেন থেকে বেরোতেই শীতের প্রকোপ ভালোই টের পেল সবাই। কাঁপতে কাঁপতে গাড়ি থেকে উঠল। রাত 11টার মাঝে আকসার বাড়িতে অবস্থান হলো তাদের। টিনের তৈরি বিশাল বড় ঘর। ঘরের চালেও টিন দিয়ে তৈরি। রাতে ভালোভাবে বোঝা না গেলেও দেখল বাড়ির আশপাশ গাছগাছালিতে ভরপুর। তবে বাড়ির পরিবেশটা কেমন তা বোঝা গেল না তখন। কিন্তু আকসার পরিবার বেশ আতিথেয়তা সম্পন্ন পরিবার। তাদের জন্য দ্রুত খাবারের আয়োজন শুরু করে দিল। কোনো রকম কুশল বিনিময় শেষে শুরু হয়ে গেল খাবারের পর্ব। প্রায় 1.5 ঘন্টা ধরে চলল এই খাওয়ার পর্ব। খাবার শেষে ঘুমো টুলোমুলো সবাই। আকসার ছোট চাচা পুরুষদের নিয়ে গেলেন কামরা দেখানোর জন্য। তাদের দেওয়া হলো একটা কামরা। পাশের রুমে আবার ছেলেদের কামরা, মহিলাদের আলাদা করে, মেয়েদেরও আলাদা কামরা দিলেন। পার্থ আর আবার কিয়াস এই এক কামরায় থাকার ব্যবস্থা হলো। অন্যদিকে আকসার পয়সী ছিল এক কামরায়, বাকিরা সব আলাদা। ঘুমের অচেতন পুরো বাড়ি, অথচ পৈশীর চোখে ঘুম নেই। চোখ জুড়ে অস্থিরতা বিরাজমান। রাত পোহালেই নতুন দিনের শুরু, অথচ তার জীবন মহাকালের শুরু। আরাপ নতুন জীবনে পা রাখবে দ্রুতই। তাই তো সুদূর ফেনী থেকে তার নেত্রকোনা এসছে। চোখ থেকে নোনা জল পড়ল অজান্তে। নিঃশব্দে ফুপিয়ে উঠল কান্নার শব্দে, যাতে আকসার কানে না যায় তাই মুখে কাপড় গুজে দিল। ভোরের আলো ফুটতে পাখির কলর হয়ে মুখরিত হলো আকসাদের বাড়ি। ছেলেমেয়েরা এক এক করে উঠতে শুরু করছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। আরিবা ঘুম থেকে উঠে মুগ্ধ হয়ে বিশাল টিনের ঘরে, ঘরের চারপাশ বারান্দার ঘরে মেঝে পাকা করা, পুরো ঘর আবার পাকা সিঁড়ি দিয়ে ঘেরাও করা। তাদের নিজস্ব পুকুর, পাশে আবার ফল বাগান। কিন্তু তখন পুকুর পাড় ঘন কুয়াশায় আচ্ছন্ন। শীতের হিমেল হাওয়া এসে গা ছুঁয়ে যাচ্ছে তার, অথচ সে ভ্রুক্ষেপহীন। গাছে হরেক রকমের পাখি দেখে তার হুঁশ নেই। তাদের কিচিরমিচির শব্দ শুনে মুগ্ধতায় ডুবে গেল। তাদের ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হলেও বাড়ির মানুষদের উঠতে দেরি হয়নি। তাদেরা রান্নাঘরে বেশ ব্যস্ত। সে দেখল উঠানে এক কোণে মাটির উনুন বানানো হয়েছে। সেখানে রান্নায় ব্যস্ত রাঁধুনিরা। সে চারপাশ চোখ বুলাচ্ছে। পুকুর পাড়ে ঘুরে এসে ঘরের সামনে পাকা সিঁড়িতে গিয়ে বসল। এর কিছু সময় পর পূর্ণির আগমন হলো। সে হাই তুলতে তুলতে আরিবার কাছে এলো। কিঞ্চিত রাগের বহিঃপ্রকাশ তার চোখে মুখে। তাকে ঘুম থেকে আরিবা ডেকে তুলেনি কেন, সেই জন্য। আরিবা মুখে জবাব না দিয়ে বিনিময়ে তাকে পুকুর পাড়ে ঘুরতে নিয়ে গেল। পূর্ণির রাগ যেন মুহূর্তেই ফুরুত। এত সুন্দর দৃশ্য বোধহয় সে খুব কমই দেখেছে। তারা দুইজন পুকুরের এক কোণে বানানো বাঁশের তৈরি মাচায় গিয়ে বসল। শীতের সকালে মনোরম দৃশ্য দেখে দুইজন উচ্ছ্বাসিত। গায়ের শাল কোনো রকম টেনে টুনে পড়ছে। ঠান্ডা অনুভূতি হলেও সকালটা তাদের কাছে বেশি মিষ্টি লাগছে। গাছের ফাঁক ফোকর দিয়ে টুপ করে শিশির বিন্দু গড়িয়ে পড়ছে। তাদের দুইজনে এভাবে বসতে দেখে কিয়াস আর পার্থ এগিয়ে এলো। চারজন মিলে গল্প জুড়ে দিল রাতের মতো। সবার ঘুম ভাঙলেও পৈশী বেঘরে ঘুমাচ্ছে তখনও। আকসা কয়েকবার ঘুরে গেল পৈশীর রুম থেকে। সে কিছুটা আশাহত হলো। ভাবল রুম থেকে মেয়েটা লম্বা জার্নি ধকল নিতে পারেনি, তাই আর রাত ঘুমের উঠানোর জন্য তাড়া দেয়নি। কিন্তু প্রিয়া কিছুটা ক্ষুব্ধ হলো মেয়েটার উপর। বেড়াতে এসে এমন কাণ্ডহীন আচরণে সে মানতে নারাজ। ঘড়ির কাঁটায় তখন 9টার ঘরে। সে পৈশীকে ডাকার জন্য ছুটে গেল। ঠিক তখনই পৈশী বিছানা ছেড়ে মাত্র উঠছে। চোখে মুখ কেমন ফুলে আসছে। সে মেয়েকে 2-4টা কথা শুনে আবারও বেরিয়ে গেল। তার মাথায় আসে না মেয়েটা তো দায়িত্বহীন কেন হলো। পৈশী রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো। আকসার মা তাকে দেখে বলল, ভালো আছো আম্মু? সে হ্যাঁ বলে মাথা নিয়ে জবাব দিল। তাকে খাবার টেবিলে বসতে বলল। সে কিছুটা দ্বিধায় ভুগছিল। সবাই খেয়ে পড়ছে আর সে মাত্র ঘুম থেকে উঠল। লজ্জায় তার জড়তা যেন গিলে যাচ্ছিল সেই মুহূর্তে। তৎক্ষণাৎ হুট করে উপস্থিত হলো তাকে বাঁচানোর জন্য এক মানবদূত। চট করে আশেপাশে টেবিলে বসে পড়ল। তার মুখে কোণে জলজল করছে উচ্ছ্বাসিত হাসি। আশেপাশে কী হচ্ছে সেসবের কিঞ্চিত পরোয়াই নেই তার মাঝে। পৈশী তাজ্জব্যনগরের লোকের এত বেলা না খেয়ে কেন বসে আছে সে জিজ্ঞেস করার আগে আরাপ বলে উঠল, তুমিও খাওনি? আমিও খাইনি। বাহ, কি দারুণ মিল আমাদের, তাই না পৌষ মাস? মধ্যাহ্নের শেষ প্রহর। দুপুরের খাবার শেষে বিমর্ষ হয়ে বসে পুকুর পাড়ে। সময় গড়িয়েছে বেশ। তাতে অবশ্য হোলদোল নেই পৈশীর। দগ্ধ অন্তকারণ অশ্রুসুক্ত চোখ তার, কিন্তু দৃষ্টি পুকুরের স্বচ্ছ জলে নিবদ্ধ। মনটাকে সেই কখন থেকেই শাসিয়ে যাচ্ছে। এমনটাই তো হবার ছিল, তবে কেন মেনে নিতে পারছে না। দুপুরে খাবার টেবিলে বসে দেখছিল আরাপকে করা জামায় আতিথেয়তার দৃশ্য। সে তখন খাবারটা মুখে তুলেছিল কোনোভাবে। আরাব আকসা দুইজনেই পাশাপাশি বসানো হলো।
সে তাদের থেকে কিছুটা দূরত্বে। হবু জামাই শ্বশুর বাড়িতে প্রথম আগমনের জন্যই করা হলো আস্ত মরক থেকে শুরু করে বাহারি রকমের খাবারের আয়োজন। নথি জামাইকে দেখতে আত্মীয় স্বজনের ভিড় ছিল সকাল থেকে। খাওয়া দাওয়া শেষে সবার ঘরে চলল বিয়ে নিয়ে পরিকল্পনা, কিভাবে বিয়ের আয়োজন করা হবে। এদের মধ্যমণি ছিল আরাব। সবার কথার সাথে হু হতেই জবাব দিচ্ছিল সে শুধু। পৈশী পাশের রুম থেকে শুনে যাচ্ছিল এইসব। কিন্তু যখন শুনল বিয়ে আগামী 2 দিনের মধ্যে সম্পন্ন হবে, কাল হলুদের অনুষ্ঠান, পরশু বিয়ে, তো বিয়ের পরবর্তী অনুষ্ঠান ফেনীতে হবে, এতটুকু শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। ঘর থেকে ছুটে বেরিয়ে এসছে। অবশ্যই তার প্রিয় মানুষটার বিয়ে, নতুন জীবনের জন্য অবশ্যই তাকে অভিবাদন জানানো উচিত। সকালে বিয়ের জন্য কোনো কেনাকাটাও করতে হবে। এত আনন্দঘন মুহূর্ত ভিড়েও সে আরাবকে নির্লিপ্ত দেখছে, কেমন যেন দায়সারা ভাব। তবে আকসার মুখে ছিল প্রাণবন্ত হাসি। পরিবার হিসেবে আকসার পরিবার 10-এ 10। মেয়েকে উচ্চ শিক্ষিত করতে কানাডায় পাঠিয়েছেন, পড়াশোনা শেষে দেশে ফিরতে এসছে। কিন্তু বিয়ের জন্য মেয়েকে পছন্দকেই সব সম্পূর্ণ সমর্থন করে যাচ্ছে, কোনো প্রকার অভিযোগ নেই। আরাবকে প্রথম দেখাতেই পছন্দ তাদের। এমন পরিবার খুব ভাগ্য করেই পাওয়া যায়। সে হাসলো আনমনে। আর আরাব ভাই খুব ভাগ্যবান এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে। অজান্তেই চোখের কোণে জল জমল। গড়িয়ে পড়ার আগে মুহূর্তেই মুখে আকাশপানে তুলে নিল। দূর দিগন্তের মাঝে নিজের শূন্য অভিব্যক্তি ব্যক্ত করলো। নীরবে মনে কত কিছুই বদলে যাচ্ছে। সে শুধু নিজেকে শান্ত রাখার আহ্বান জানাচ্ছে। কোনো এক দৃশ্যের বাঁধন ছিল কিন্তু বিশ্বাসের মতো ছোট শব্দের কোনো বাঁধন ছিল না আমাদের মাঝে। তাই তো তুমি আমার হয়েও হওনি। ভালো থেকো প্রিয়। মনটা যখন বিক্ষিপ্ত, তখন কোনো এক বজ্র কণ্ঠের ক্ষুব্ধস্বর ভেসে এলো তাদের কর্ণধরে। পৈশী সেই দিকে চোখ তুলে তাকালো। তার সামনে দাঁড়িয়ে অগ্নি বর্ষণ করছে আরাব। দুটি চোয়াল শক্ত, চোখের কোণেও জ্বলন্ত অগ্নিকুণ্ড। এমন মুখব্যয়ের হেতু তার জানা নেই। এভাবে তাকে দেখার বিশেষ কোনো কারণও নেই আরাবের কাছে। তাও কেন এভাবে তাকিয়ে আছে জানতে ইচ্ছে করলো না তার। কিন্তু সে নির্লিপ্ত চাহনি ফেললো তার দিকে, অথচ ক্রন্দোলনের আগুন জ্বলছে আরাব। সে নিজের দূরত্ব কমিয়ে পৈশীর আরও নিকটবর্তী হলো। চোখে চোখ রেখে ছোট্ট তার অনাকাঙ্ক্ষিত এক তির্যক বাক্য। তোর কয়টা পুরুষ লাগে? পৈশী বাক্রুদ্ধ এমন প্রশ্নে। আরাবের মুখে এমন জঘন্য প্রশ্ন বোধহয় আজই শুনল। জবাবে কী দেওয়া উচিত তার জানা নেই। অপ্রত্যাশিত আসা প্রশ্নের জবাব দিল অপ্রত্যাশিতভাবেই। মানে? আমি না হয়তো পছন্দের তালিকায় ছিলাম না, কিন্তু সাফওয়ান তো ছিল। তাকে কার জন্য ছেড়ে দিলি? নাকি তোর পছন্দের তালিকায় বেশ চাহিদা সম্পন্ন পৈশী? আরাবের এমন হীন বাক্যে পৈশী যেন নিজের সত্তা হারিয়ে বসছে। বুকের ভেতর এক তীক্ষ্ণ তীরের আঘাত এনেছে যেন। চোখের দৃষ্টি তার সম্পূর্ণ আরাবের চোখের উপর। এই প্রথম তীক্ষ্ণ দৃষ্টি বিনিময় হচ্ছে তাদের দুইজনের মাঝে। আরাবের চোখ ক্রন্দনন হলেও পৈশীর চোখ অবিশ্বাস। তার আরাব ভাই কি তবে এই সাফওয়ানের জন্য তাকে ছেড়ে দিয়েছিল? এই জন্য তার চোখ মুখ এত ঘৃণা। কিন্তু তার হিসাব মেলাতে বেশ কষ্ট হচ্ছে। একটাবার তো তাকে জিজ্ঞেস করতে পারত, অন্তত সত্যতা যাচাই করতে পারত, কিন্তু তা করেনি আরাব। বরং তাকে ছেড়ে চলে গেছে, ফিরেছে নিজের হবু বউ নিয়ে। কই, সে তো একবারও বলেনি আরাব ভাই তুমি আমাকে রেখে কেন অন্য মেয়েকে মজেছ, তাকে কেন বিয়ে করছো? তাহলে তাকে নিয়ে কেন তো মাথা ব্যথা তার? কিছু সময় তীক্ষ্ণ দৃষ্টি বিনিময় শেষে পৈশী নিজের দৃষ্টি নামিয়ে নিয়েছে। শীতল গলায় বলে উঠল, আমি কাকে ছাড়বো কাকে রাখবো এটা একমাত্রই ব্যক্তিগত বিষয়, নান অফ ইয়োর বিজনেস। মুহূর্তেই পৈশীর বাম গালে জ্বলে উঠল আরাবের বলিষ্ঠ হাটের চড় খেয়ে। সে অবাক হলো না। এমনটা তার কাছে অপ্রত্যাশিত নয়, কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর দাবানলে আগুনে পড়ছে, অঙ্গার হচ্ছে সে। অথচ বাইরে থেকে বেশ শান্ত। মন বলছে অনেক হয়েছে, সহ্য না হওয়া যা হয় সে করছে, কিন্তু আর নয়। যা ভাবার সে ভেবে ফেলছে। তার চোখে মুখে তাচ্ছিল্যের ভাব। বলে উঠল, কি সমস্যা? এতই পুরুষত্ব প্রমাণ করার শখ, তাহলেই নিজের হবু বউয়ের সাথে দেখাও। কিন্তু একজন বাইরের মেয়ের গায়ে হাত তুলে নিজেকে কি প্রমাণ করতে চাইছো? আর একবার গায়ে হাত তুললে এখানে রণক্ষেত্র হয়ে যাবে কিন্তু আরাব ভাই। আরাব বলল, অন্তত পুরুষ প্রমাণ করতে আমার কোনো নারীর কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু আফসোস, আমি ভাবতেও পারছি না তুই এতটা নিচে নেমে গিয়েছিস। চোখের মনে স্থির হয়ে আছে পৈশীর। আরাবের চোখে চোখ রেখে শক্ত গলায় জবাব দিল, কারণ আমি খুবই নীচ, জঘন্য, তাই নেমে গেছি। নেক্সট। আরাব কথা বাড়ালো না আর হনহনিয়ে বেরিয়ে গেল পৈশীর সামনে থেকে। অথচ তার মুঠোফোনের তখনও টুংটাং শব্দ নতুন মেসেজ আগমন দিয়েছে।
আধা ঘন্টা আগে সে বিছানায় শুয়ে কিছুক্ষণের জন্য চোখ বুজেছিল। সেই মুহূর্তে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। তার কাছের ভার্সিটির এক বন্ধু মেসেজ দিয়েছে, জানালো সাফওয়ানকে বিয়ে করছে গতকাল। সে সাফওয়ানের সদ্য বিয়ের একটা ছবিও তাকে পাঠালো। ছবিটার দিকে তাকিয়ে নির্বাক হতরুদ্ধ সে কিছু জিজ্ঞেস করার আগেই সেই বন্ধু হঠাৎই বলল, জানিস দোস্ত, তোর কাজিন সাফওয়ানকে ঠকিয়েছে কিন্তু। বেশ কিছুদিন ডেটও করেছে দেখলাম। শেষে কিনা সাফওয়ানকে ছেড়ে দিল। সাফওয়ান কিন্তু তোর কাজিনকে অনেক ভালোবাসতো, অথচ তোর কাজিন তাকে মাঝপথে ছেড়ে দিয়েছে। আসলে দোস্ত, রাগ করিস না, তোর কাজিনও বাকি মেয়েদের মতোই। কিভাবে একটা ছেলের জীবন নিয়ে খেললো, প্রতারক একটা। আরাব সাফাই গাইতে পারেনি পৈশির হয়ে, তবে তাকে নিয়ে কেউ বাজে কথা বলবে সেটা সহ্য করতে পারবে না। তাই তো কথার পৃষ্ঠে কথার তুমুল ঝগড়া করছে সেই বন্ধুর সাথে। সাফওয়ানের নাম্বার দিয়ে কল দিয়েছে সাথে সাথেই। পৈশির সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য দুর্ধর্ষ খোশ সাফওয়ানকে। সাফওয়ান শুনে বাকরুদ্ধ, নিজেই সাফাই গাইতে বলল, প্রথমত আমি পৈশিকে ঠকাইনি, না তাকে ছেড়ে দিয়েছিলাম, বরং দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করছি, কিন্তু পৈশির মন গলাতে পারিনি। প্রথম আমার ভালো ব্যবহার, সুন্দর হাসি খুশি চললেও পরে ধীরে ধীরে সেই সম্পর্কের অবনতি ঘটে, কারণ ততদিনে নাকি পৈশির জীবনে অন্য কেউ প্রবেশ করছে। তাই সে আর আমাকে মেনে নিতে পারবে না। কোনো মেয়ে ভাবতে পারছিস তো চাচাতো বোন আসলে চরিত্রহীন, বুঝেছিস? তার একজনের হয় না, 14 জন লাগে। এতটুকুই বলেই থামল সে। নিজেকে বাঁচাতে আরাব কাছে চরম সত্যি ঘটনা লুকিয়ে গেছে বেশ কয়েক কায়দা করে। বলতে গিয়েও বলা হয়নি পৈশি তাকে কখনো পছন্দ করেনি, না কখনো ভালোবেসেছে। উল্টো তাকে শাসিয়ে গেছে দিনের পর দিন। তবে একদিন অকপটে স্বীকার করছিল তার কাছে সে বিবাহিত, তার স্বামী আছে। সে স্বামী নাকি খোদ আরাবি। সাফওয়ান একটা জিনিস তখনই ভালোভাবে বুঝেছিল, এই আরাফের জন্যই পৈশি তার হয়নি। তাই তো আরাবকে হিংসে হতো তার। কিন্তু তার এই চরম সত্যিটা যে লুকিয়ে গেছে তার অপরিচিত বন্ধুর কাছেও। ঈর্ষান্বিত হয়ে ইচ্ছাকৃত একটা মিথ্যা রটিয়েছে, পৈশি তাকে চিট করছে। এতে সে তৃপ্তি পায়নি, কিন্তু বরং রাগ হয়, ঘৃণা হয়। পৈশিকে কেন তার হয়নি, সে কেন আরাব হতে পারেনি? তাহলে হয়তো পৈশি তার কাছে হতো। কত কিছুই সে ভেবেছে, কিন্তু আরাবকে বিপরীতে কিছু বলেনি কেন? যেন তৃপ্তির ঢেকুর তুলে মনে মনে। তবে সত্যি তার কষ্ট হয় পৈশির জন্য। মস্তিষ্ক টকবক করছে জ্বলন্ত লাভার মতো। এমন অপবাদ সহ্য হলো না আরাবের। যদি সম্ভব হতো তবে সে মোবাইলের ভেতরে প্রবেশ করে সাফওয়ানের কণ্ঠস্বর চেপে ধরত, কিন্তু আফসোস তা সম্ভব নয়। তবে হাল ছাড়েনি, কথার পৃষ্ঠে সেও জবাব দিয়েছে বেশ শক্ত গলায়। চরিত্রহীন বলেই সে তোর মতো রাতারাতি প্রেমিক বদল করে অন্য পুরুষ বিয়ে করেনি, কখনো হাতে নাতের জন্য অন্য পুরুষের সাথে রাত কট খায়নি। তোর কারণেই তাকে ছেড়ে দিয়েছি সে। তুই রাত কাটাস এক মেয়ের সাথে আর বিয়ে করিস অন্য মেয়েকে। নর্দমায় নোংরা জলে পতিত হওয়া ফুলের চরিত্র সুপুরুষ তুই, যে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে আসিস। পারলে নিজের বউকে পোশাকের মতো প্রেমিকা বদলানোর গল্প বলিস। চরিত্র কেমন সার্টিফিকেট দেয় তোর বউ তখন দেখিস। সাফওয়ান ফিরতি জবের অপেক্ষায় সে আর করেনি, কল কেটে দিয়েছে মুহূর্তেই। আরাবের সমস্ত শরীরে ক্ষোভে ফুসছে। তার পৌষ মাস এতটা নির্লজ্জ নয়, কিন্তু তাদের সম্পর্ক ভাঙনের কারণ তা অজানা। যা হয়েছে ভালো হয়েছে। এই সাফওয়ান তার পৌষ মাসকে একদমই সুখে রাখতে পারত না। এমন চরিত্রের পুরুষ খুব ভয়ঙ্কর হয়। কিন্তু তার পৌষ মাস কি সত্যি সাফওয়ানকে ভুলে গেছে? তার জীবনে কি আর অন্য কেউ এসছে এখন? মুখের কোণে এক বিদ্রুপের হাসি, নিজেকে বিদ্রুপ করলো। তোমার পৌষ মাস যাকে ভালোবাসুক তাতে তোমার কি? তোমার তো আর ভাসে না। সন্ধ্যা গড়িয়ে নাত নেমেছে ধরণীর বুকে, যাদের আলোয় রাত ফুটফুটে অন্ধকারের সমাপ্তি ঘটছে। উজ্জ্বল আলো দৃশ্যমান, তবে এই জলজল আলোর মাঝেও চৌচলা টিনের ঘরে যেন আধার নেমেছে। সবার চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠার ছাপ। সবার চিন্তার বড় কারণ আরাব ঘরে নেই। সে দুপুর থেকেই গায়েব, মুঠোফোনেও বন্ধ সে তখন থেকেই। যোগাযোগের কোনো উপায় নেই। এই অচেনা গ্রামে তার কিছুই জানা নেই। যে কোনো বিপদে ওত পেতে আসছে। যদি বড় কোনো বিপদে পড়ে থাকে ছেলেটা। ঘরের মধ্যে সবাই জড়ো হয়ে বসে আছে, কিন্তু গৌরব বসে নেই। সে খুঁজতে বেরিয়েছে বহুত আগেই, সবাইকে সান্ত্বনা দিয়ে বের হচ্ছে। সে অবশ্য আরাবকে নিয়ে ফিরবে, চিন্তার কোনো কারণ নেই। আলিশবা ছেলের শোকে পাথর হয়ে আছে। বড্ড ভয় হচ্ছে তার ছেলেটার হুট করে কি হলো। 3 বছর আগেও তার ছেলেটা এসব কাজ করত, হুটহাট গায়েব হয়ে যেত। খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যেত তার বাবা ঘরে ফিরত তখন। শেষে আরাবকে নদীর তীরে লেকের পাড়ে ঘুমন্ত পাওয়া যেত। আবার মাঝে মধ্যে হাতের মধ্যে জ্বলন্ত নিকোটিনের ধোঁয়াতে উড়াতে দেখতে নির্জন নদীর তীরে। কিন্তু তার বাবাকে দেখলে নদীতে ফেলে দিত সঙ্গে সঙ্গে। তার বাবা এসব দেখে দীর্ঘশ্বাস ছাড়ত তখন। ছেলের শোকে হতাশ হয়ে বাসায় ফিরতেন। কত রাত ঘুমায়নি সে, ছেলের জন্য আফসোসে মরতেন।
দীর্ঘশ্বাস ছেড়ে বলতো, আমার ছেলেকে মানুষ করতে পারেনি আরাবের মা। ছেলেকে দিন দিন নেশাখোর হয়ে যাচ্ছে। দিনের 24 ঘন্টার মাঝে 30 ঘন্টায় নিকোটিন উড়াতে দেখি। হঠাৎ করে আমার এক শান্ত গভীর ছেলেটা নষ্ট হয়ে গেল কেন? কি পাপ করছিলাম আমি আরাবের মা, বলতে পারবে? আলিশবা তখন নিশ্চুপ চোখের জল ফেলত। স্বামীকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই। আজ মনটা কু গাইছে। তার ছেলে আবার সে আরাব হয়ে যাবে, নাকি কোনো বিপদে পড়ল? নীরবে চোখের কোণে জল বেয়ে গড়ালো তার। উৎকণ্ঠার অস্থিরতার বিমূঢ় হয়ে আছে। রুমের দরজা বন্ধ করে চোখ মুখ কুঁচকে বসে আছে আরিফা। তার মায়ের এমন অস্থিরতা দেখে বিরক্ত হলে কিছুটা। সামান্য দূরত্ব রেখে মায়ের সামনে মুখ ফসকেই বলল, আম্মু এমন করে কেন না তো? তুমি জানো তোমার ছেলে এমনই, কাউকে কিছু না বলে হুটহাট গায়েব হয়ে যাওয়া তার স্বভাবগত অভ্যাসের মধ্যে একটা। পুরাই খচ্চর একটা। আলিশবার চোখ তুলে তাকালো মেয়ের দিকে। কড়া করে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। নীরবে দীর্ঘশ্বাস ছাড়লেন শুধু। মনে মনে ছেলের জন্য প্রার্থনা করছেন এখন। আলিশবার সুযোগ পেয়ে ফের বলে উঠল, শোনো আম্মু, অতিরিক্ত আদরের নমুনা হচ্ছে তোমার ছেলে। আমি হইলে পিটিয়ে পিঠের ছাল উঠাই নিতাম। আফসোস আমারে দুনিয়ায় নিয়ে আসছো তারপরে, নয়তো বড় বোন হওয়ার সুযোগে ওরে আমি প্রতি ঘন্টায় উত্তম মাধ্যম দিতাম। মুহূর্তে চল শক্ত হয়ে গেল। আলিশবার ধমক দিয়ে বলল, এসব কেমন কথাবার্তা? বড় ভাইকে পাওয়া যাচ্ছে না, কোথায় তার জন্য দোয়া করবে তা না, বসে বসে তার নামে মন্দ কথা বলছো। এগুলো ভালো না কিন্তু। আরিবা কিছু সময়ের জন্য চুপ করে বসল, কিন্তু পরক্ষণেই বলে উঠল, তোমার ছেলে মনে কি চলছে সেটা তো সেই ভালো জানে। কাউকে যদি না বলে বুঝবো কিভাবে তার মনের কথা? এভাবে নিরুদ্দেশ না হয়ে বলতে তো পারতো, কিন্তু না, সেটা তো তোমার ছেলে করবে না। এমনও হতে পারে আরাফের সত্যিই কোনো বিপদ হয়েছে, তাই কাউকে জানাতে পারেনি। আরিবা কিছুটা বিচলিত হলো। বিপদ হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এই মুহূর্তে তার ভাই ফিরে আসুক জলদি, এটাই সে চাই। সাদা বাতির আলোতে ঐশ্বর্যময় সারা ঘর। কোথাও অন্ধকারে ছিটে ফোটা নেই, তবু যেন গাঢ় অন্ধকারে নিমজ্জিত তার রুম। চোখে মুখে তীব্র বিষেদার নীলসে বেদনায় আহত, বর্জ্যপাজর সব আছে, তবুও যেন কি নেই। আকসা বারান্দায় বসে আছে সেই সন্ধ্যা থেকে। শীতের তীব্রতা আজ তাকে কাবু করছে না। সে ছন্নছাড়া হয়ে বসে আছে আনমনে। আকাশের বুকে শুভ চন্দ্রিমা, তার আলোতেই আজকে যা কেন আকর্ষণ খুঁজে পেল না। সে আছে নিজের মর্মদহনের তিক্ত বেদনা নিয়ে। কি হবে তার? এটাই কি চূড়ান্ত সমাপ্তি? সে কি হেরে গেল? তার বিদায় ঘণ্টা কি বেজে গেছে? তবে কত প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছে মস্তিষ্ক জুড়ে। তার পরিবার এখনও অজানা আরাবকে কেন চলে গেছে, কিন্তু সে জানে হয়তো এটা অন্তিম অধ্যায় তার জীবনে। আরাব তাকে ছেড়ে চলে গেছে, আর ফিরবে না। নেত্রকোনায় মোহনগঞ্জ উপজেলা। আশেপাশে দোকানপাট, রাস্তাঘাট থেকে শুরু করে পার্কগুলো দেখা হয়েছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি এখনও। আরাবের মুঠোফোন বন্ধ। এভাবে কাউকে খোঁজ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তবে এসবের মাঝেও গৌরব এখনও সন্ধিহান। হুট করে তার ছেলে গায়েব হয়ে যাওয়াটা মানতে পারছেন না। কি এমন কারণ হতে পারে? মস্তিষ্ক জুড়ে নানান প্রশ্ন ছড়ল সে। ঘুরে ঘুরে মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওড়ে এলো। এত সবিশের হাওড় এখানে নিজের ছেলেকে আদৌ খুঁজে পাবে কিনা সন্দেহ। তবু না চাইতেও আন্দাজে ঢিল ছুড়ল। হাওড়ে আশেপাশে খুঁজল। এখানে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, তাই শুরুতেই গেল সেই স্থানগুলোতে। ঘুরতে ঘুরতে চোখে পড়ল এক অযাচিত স্থান। নিজের পায়ের গতি বাড়িয়ে ছুটে গেল সেখানে। যা দেখল তাতে অবশ্যই চমকায়নি সে। হাওড়ের পাড়ে বেঞ্চে আধা শোয়া বসে আছে আরাব। হাতের আঙুলের মাঝে ধোঁয়ায় উড়ন্ত থাকা নিকটে এক টান মেরে আবারও আকাশ ছেড়ে দিচ্ছে। বিক্ষিপ্ত দৃষ্টি তার আকাশ পানে, যেন কিছু একটা যেন অভিযোগ জানাচ্ছে। গৌরব গলা খাকরি দিল, ছেলের পাশে বসল। আরাব নিজের বাবাকে দেখে বিচলিত হলো বেশ। দ্রুতই জ্বলন্ত থাকা নিকটিন ছুঁড়ে ফেলল নিচে। চোখে মুখে তীব্র হতাশার ছাপ। গৌরব অবাক হয়নি, এমনটা আগেও দেখেছে, তবে কারণটা আজও জানা হয়নি। কি আজ তবে ছেলের একেবারে তাকে জানাবে? ছেলের কাঁধে হাত রেখে বলল, 3 বছর আগেও নিজেকে এভাবে নিকোটিনে ডুবিয়ে রাখতে? আমি অনেকবার জানতে চেয়েছি তার কারণ, কিন্তু তুমি মুখ ফুটে কিচ্ছু বলনি। তবে আজকে আমি জানতে চাইব না তার কারণ, শুধু বলবো কেন নিজেকে এত পোড়াচ্ছ। আরাব মাথা নিচু করে বসে আছে, গলার স্বর কাঁপছে। আরাবের ভেতর থেকে শব্দগুলো বের হতে চাইছে না। হা করে নিঃশ্বাস ছাড়ল, শেষে বলে উঠল,
পাপ্পা, আমি তাকে ছাড়তে পারবো না, গৌরব চট করে জবাব দিল। একটা গল্প শুনবে? আমার নিজের গল্প। জানো, আমি প্রথম যখন তোমার মাকে প্রপোজ করি, তোমার মা সঙ্গে সঙ্গে রিজেক্ট করেছিল। তোমার মায়ের জন্য ভার্সিটির অজস্র ছেলে পাগল ছিল। ভাবছো তোমার মা সুন্দরী বলে হয়তো তাকে পছন্দ করত সবাই, কিন্তু বিষয়টা আসলে তা নয়। তোমার মা সুন্দরীর সাথে সাথে বেশ পর্দাশীলও ছিল। খুব সহজলভ্য ছিল না তার মুখ দেখা। সবসময় নিজেকে বোরকায় আবৃত রাখত। একদিন পানি খাওয়ার ছলে তোমার মায়ের মুখ দেখেছিলাম, কিন্তু মুখ দেখার আগে থেকেই আমি তাকে পছন্দ করতাম। হয়তো ছায়ার মতোই অনুসরণ করতাম বলে আমি সফল ছিলাম মুখ দেখার জন্য। তবে তোমার মা আমাকে বহুবার রিজেক্ট করেছে, কিন্তু আমি কখনো দমে যাইনি। সে আমাকে ভালোবাসে না জেনেও তাকে আমি সব কিছু থেকে আগলে রাখতাম। কেউ তার দিকে তাকালেই আমি সেই ছেলেকে মেরে আসতাম। কত অভিযোগ আসতো রোজ আমার নামে। শেষে এক প্রকার আমাকে ভার্সিটি থেকে বের করার নোটিশও আসে, কিন্তু সেদিন তোমার মা এসে আমাকে বাঁচিয়ে নেয়। প্রায় 2 বছর পর তোমার মা আমার প্রস্তাব গ্রহণ করে, তবে শর্ত ছিল তাকে আগে বিয়ে করতে হবে, কারণ সে হারাম সম্পর্কে বিশ্বাস করে না। তারপর সেই থেকে আমাদের বৈবাহিক জীবনের এই 28 বছর পার করে ফেলেছি। শুধু ভালোবাসলে হয় না আরাব, ভালোবাসার মানুষকে রক্ষাও করতে হয়, তার কাছে ভালোবাসাও প্রকাশ করতে হয়। কিন্তু তুমি তাকে না ভালোবাসার কথা বলেছ, না তাকে রক্ষা করেছ, উল্টো তাকে ছেড়ে চলে গিয়েছ। আরাব ফোঁস করে বলে উঠল, কিন্তু সে তো আমাকে ভালোবাসেনি। কিন্তু তুমি বলেছ তুমি ভালোবাসো তাকে। এখনো সময় আছে আরাব, ভেবে দেখো। তুমি কিন্তু ভুল করনি, অন্যায় করেছ তার সাথে। সবচেয়ে বড় কথা, তুমি কার কাছে রেখে গিয়েছিলে তাকে? একজন ব্যক্তিত্ববান পুরুষ কখনো নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে রেখে যায় না, বরং নিজের স্ত্রীকে রক্ষা করে পরপুরুষের নজর থেকে। আরাব চমকে উঠল নিজের বাবার কথা শুনে। তবে কি তার পৌষ মাস নিজের কাছে রাখা উচিত ছিল? তাকে বলা উচিত ছিল সে তাকে ভালোবাসে। তার পৌষ মাস কি তাকে মেনে নিতে তখন? সে আর ভাবতে পারল না। উঠে দাঁড়ালো নিজের কিছু না বলে। বাবাকে এক পলক দেখে হনহনিয়ে বের হতেও উদ্যত হলো সে। গৌরব জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ এত রাতে? আরাব পিছুর না ঘুরে জবাব দিল, বউয়ের রাগ ভাঙাতে যায় পাপ্পা, দোয়া করো। গৌরব বিড়বিড় করলো, বড্ড দেরি করে ফেলেছে বাপ, তবে দোয়া করি সফল হও। কয়েক বিঘা জমি জুড়ে আকসাদের সুবিশাল বাড়ি। তাদের বাড়িতে থাকে কিছুটা দূরত্বে গ্রামের অন্যান্য বাড়িগুলো। এক পাশে তাদের ফলের বাগান, অন্য পাশে বিশাল পুকুর। বাগান পেরিয়ে বাড়িতে প্রবেশ করতে হয়। রাত হলে এখানে নীরবতা যেন জেকে বসে থাকে। তখন অদ্ভুত এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। তবে এখন চাঁদের আলোতে সেই অনুভূতিটা কিছুটা লাঘব হয়েছে। চারদিকে চাঁদের উজ্জ্বল আলো, পুকুরের স্বচ্ছ জলেও সে আলো পড়ে জ্বলজ্বল করছে। সেই দৃশ্য নজর কাটছে আরাবের। তনুমন পুলকিত হলো বেশ। হুট করে ভাবল অনেক কিছুই। এমন রাতে তার পৌষ মাসকে নিয়ে পুকুর পাড়ে বসবে, কাঁধে মাথা রেখে দুইজন চন্দ্রবিলাস করবে, এক অপরের মনের সব অব্যক্ত কথা ব্যক্ত করবে। ভাবতে অজান্তে ঠোঁটের কোণে হাসি পড়ত তার। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। রাতে বাড়ার সাথে সাথেই শীতের প্রকোপ বেড়ে চলেছে। ঠান্ডায় কিছুটা কাঁপছে তার শরীর, তার উপরে গা ছমছমে ভাব। আরাবে সে কিছু তোয়াক্কা না করে বাড়িতে প্রবেশ করল। ভেবেছিল অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ছে। নিঃশব্দে পা রাখলো ঘরের ভিতরে। দরজায় করাঘাত করতে এই মুহূর্তে হুট করে দরজা খুলে গেল। বসার ঘরে তখন সবাই উপস্থিত। আরাব পুরো অবাক হলো। সবার চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ, অথচ তার দিকে শান্ত দৃষ্টি ফেলছে সবাই। আকসা পর্দার সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্টই। এত কিছুর ভিড়েও তার মন পৌষ মাসকে খুঁজেই যাচ্ছে। সবাই উপস্থিত হলেও তার ছোট পাপ্পা আর ছোট আম্মু নেই এখানে, পৌষিও গায়েব। মেয়েটা বড্ড রাগ করছে তার উপর। নিশ্চয়ই তার বাথরুমে শুয়ে আছে। অবশ্য তার উপরে রাগ করা ফরজ। সে একটু বেশি রিয়াক্ট করছিল তার উপর। এমনটা না করলেও পারত সে। নিঃশব্দে বক্ষস্থল থেকে ভারী নিঃশ্বাস ছেড়ে দিল। আলিরবা ছেলেকে দেখে দ্রুত বসা থেকে উঠে এলো। হাওমাও করে কেঁদে ছেলেকে জড়িয়ে ধরল। আরাব মায়ের মাথায় হাত রেখে সান্ত্বনা দিল, কেঁদো না আম্মু, আমি ভালো আছি। তুমি শুধু এত দুশ্চিন্তা কেন করো তুমি? আলিশবা কান্না ভেজানো গলায় বলল, অমন করো কেন বাবা? এভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলে? মায়ের কি দুশ্চিন্তা হয় না? আরাব জবাব দিতে গিয়েও থেমে গেল। হুট করে দরজার চৌকাঠ থেকে গৌরবের দৃঢ় গলার জবাব এলো, তোমার ছেলে হাওড়ে ঘুরতে গেছিল, কিন্তু তার ফোনে চার্জ নেই। এটা তার মাথায় ছিল না, কাউকে বলার প্রয়োজনে মনে করেনি। কতটা কেয়ারলেস তোমার ছেলে ভাবো আলিশবা। আলিশবা এবার ছেলেকে ভালো করে পরখ করে দেখো। সে জানে গৌরব তাকে মিথ্যা বলছে। তার ছেলে কিছু তো অবশ্যই হয়েছে,
কিন্তু ঘরভর্তি এত মানুষের সামনে নিজের ছেলেকে কীভাবে জিজ্ঞেস করবে, তাই শান্ত হয়ে গেল সেই মুহূর্তে। ভেজানো গলায় বলে উঠল। আরাব মাথা নাড়িয়ে ঝাই জানালো, তবে তার দু চোখ এদিক ওদিক বুলালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে সে। সবার দৃষ্টি তার উপর। তখনও আকসার বাবা মা কেমন সন্নিগ্ধ দৃষ্টিতে বোলাচ্ছে তাদের উপর, কিন্তু লজ্জায় হয়তো কিছু জিজ্ঞেস করছে না। বেশ দোটানায় ভুগছে তারা। আকসার বাবা মায়ের এমন অভিব্যক্তি বেশ বুঝতে পারছে, কিন্তু তার চোখ মুখে চিন্তার ছাপ নেই, শুধু হতাশায় দগ্ধ সে। তার অনেক কিছুই বোঝা হয়ে গেছে। কাল সকালে তার পরিষ্কার হয়ে যাবে হয়তো। খাবার টেবিলে বসে উসখুস করছে আরাব। মাকে মিনমিনি করলো, আম্মু, ছোট বাপ্পা, ছোট আব্বুকে দেখলাম না, তারা কোথায়? আলিশবা দম ফেলে নিঃশব্দে বলল, আছে, ঘুমাচ্ছে হয়তো। আরাব ভীষণ অস্থিরতায় ভুগল। নিজের খাবারটা কোনোভাবে সাবার করে নিল। হাত ধুতে ধুতে মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, শুয়ে পড়ো, আমার জন্য আর দুশ্চিন্তা করতে হবে না, আমি ভালো আছি কিন্তু। তারপর হনহনিয়ে বেরিয়ে গেল খাবার টেবিল ছেড়ে। আলিশবা চেয়ে আছে অপলক। তার ছেলে আকসার রুমের দিকে পা বাড়িয়েছে। এত রাতে কি প্রয়োজন সেটা তার বোধগম্য নয়। আরাব রুমের দরজায় করাঘাত করলো। আকসা মাত্রই শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দরজা খুলতেই সে কিছুটা অবাক হলো। ভেবেছিল হয়তো তাকে কিছু বলবে, কিন্তু আরাব অকপটে বলে উঠল, আমি ভেতরে যাব। আকসার ভ্রুদয় কুঁচকে গেল মুহূর্তে। হঠাৎ করে তার রুমে কী জন্য প্রবেশ করবে? তাকে জরুরি কিছু বলার আছে নাকি? সে কিন্তু কিছু বলার আগেই আরাব দরজা ঢেলে প্রবেশ করলো। ঘরের ভিতরে সারা রুমে চোখ বুলালো, পৈশিকে খুঁজলো। না পেয়ে বলে উঠল, পৈশি কোথায় আকসা? আকসা এবার তাজ্জব বনে গেল। তার রুমে এসে তার হবু বর অন্য কাউকে খোঁজে? চোখে মুখে তীব্র কৌতূহল তার, তবুও শান্ত গলায় বলল, যদি ভুল না হয় তোমার প্রিয় মানুষ আর পৌষ মাস ওই একজনই, তার নাম আরাব। একজনই। এখন সে কোথায়? একটু ডেকে দাও, তার সাথে কথা আছে আমার। কি কথা আরাব, আমাকে বলা যাবে? আরাব বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো, বলল, প্লিজ পৈশিকে ডাকো, বিষয়টা তাকে নিয়েই। আকসা শান্ত হয়ে বিছানায় বসল। তারপর আরাবকে দেখি স্থির দৃষ্টি রেখে বলল, নেই, চলে গেছে। চলে গেছে মানে? তোমাদের বাড়িতে ফেনি চলে গেছে। ফেনি চলে গেছে? কখন গেছে? যখন তুমি গায়েব ছিলে। বিকেল 6টার ট্রেনে উঠেছে তারা। নির্বাক ধূসর দৃষ্টিতে তাকালো আকসার দিকে। মুহূর্তে কি হলো কে জানে। আরাব রুম থেকে বেরিয়ে গেল হুট করে। আকসা পিছু ডাকলো, কিন্তু আরাব তার থেকে ডাকে কর্ণপাত করেনি। আকসা উপায় না পেয়ে গৌরবকে ডাকলো, কিন্তু ততক্ষণে আরাব বাড়ির উঠানে বেরিয়ে বাড়ির বাইরে চলে আসছে। গৌরব বেরোলো কিছু সময় বাদে। নিজের পায়ের গতি আরও বাড়ল। শীতের তীব্রতা এবং কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট, আরাব এইসব নিয়ে না ভেবেই ছুটে চলল অজানার গন্তব্যে। গাড়িবিহীন বেশি দূর পা চালাতে পারল না। গৌরব খপ করে পেছন থেকে ধরে নিল। আরাব কিছু বলার আগে কোষে একটা চড় বসালো তার বাম গালে। আরাব অবাক হলে কিছুটা। গৌরব ধমকে বলে উঠল তাকে, ঘড়িতে সময় দেখেছ? এটা কানাডা নয়, তুমি চাইলে যখন তখন যেদিকে খুশি চলে যেতে পারবে। আরাব আস্তে করে বলল, পাপ্পা যেতে দাও প্লিজ। গৌরব বলে উঠল, এখন মধ্যরাত আরাব, তুমি ট্রেন পাবে না, আর না কোনো দূরপাল্লার গাড়ি পাবে। ভোর 5টার ট্রেন আছে, আমি নিজেই তোমাকে পৌঁছে দেব। পাগলামি না করে এখন বাসায় চলো। আরাব ঠায় দাঁড়িয়ে রইল। গৌরব মেজাজ চোট কিঞ্চিত কপিত গলায় বলল, এই কাজটা যদি আগে করতে তাহলে আজকেই দিন দেখতে হতো না। আমাদেরও মাথা নিচু করে রাখার প্রয়োজন ছিল না। ওয়াদা ভঙ্গ করার মতো কষ্ট বোধহয় পৃথিবীতে আর দ্বিতীয়টিও নেই। সে যাই হোক, হাতে 4 ঘন্টা সময় আছে এখনো। তুমি ঘুমিয়ে নাও, আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দেব, কিন্তু প্রমিস করছি। আরাব অনিচ্ছা সত্ত্বেও বাবার সাথে বাড়িতে ফিরল। আকসা তখন বারান্দায় দাঁড়ানো, চুপচাপ দেখে যাচ্ছে শুধু আরাফের জ্ঞানহীন কর্মকাণ্ড। আলিশবা মুখে কাপড় গুজে কাঁদছে। রাত বিরাতে তার ছেলে এমন পাগলামি বড্ড ভাবাচ্ছে তাকে। আরাব রুমে ফিরে পায়চারি শুরু করে দিয়েছে। কখন ভোর হবে, সে ফেনীর উদ্দেশ্যে রওনা দিবে, তার সে অনেক কথা জমা রেখেছে। ঘুমন্ত শহর, মাঝে মধ্যে 2-1টা গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে শুধু। কিছু সময়ের মাঝে সৌরভ ট্রেন ফেনীতে প্রবেশ করবে। চোখ বুলিয়ে চারপাশটা দেখছে সে। প্রিয়া ঘুম ভাঙতেই সৌরভের দিকে নজর পড়ল তার। সৌরভ নিজের সিট ছেড়ে দাঁড়িয়ে মেয়েকে দেখছে অপলক। পৈশির উপর সিটে ঘুম চৈতহীন। প্রিয়ার চোখে মুখে ঘুমের রেশ কাটেনি তখনও। সৌরভ গা এলিয়ে তার পাশে এসে বসছে, বলল, প্রিয়া রানী, আমার পৌষিটা কত বড় হয়ে গেছে, খেয়ালই করিনি এতদিন। প্রিয়া চুপচাপ স্বামীর কথা শুনল। সৌরভ পুনরায় বলে উঠল, জানো প্রিয়া রানী,
আজ আমার মেয়েটা একটা আবদার করেছে, আমি বাবা হিসেবে সেই আবদার ফেলতে পারিনি, তাই তো বেরিয়ে এসেছি আমার মেয়ের এক কথায়। প্রিয়া চমকালো বেশ। হঠাৎ করে এমন প্রলোভ বাক্য শুনে কৌতূহলী হলে প্রশ্ন করলো ভীষণ। সে জানে ফেনীতে বিয়ের পর অনুষ্ঠান হবে, এই জন্য তারা অনুষ্ঠানের আয়োজন করতে ফিরছে। কাল বাদে পরশু বিয়ে, বউ নিয়ে সোজা ফেনীতেই রওনা দিবে আরাপ। এইসব বললেই তো সৌরভ স্থূল স্থূল করে সেই বাড়ি থেকে বের হলো তখন। কিন্তু এখন এসব কি বলছে সে হা হয়ে আছে, বাকি কথা শোনার জন্য অপেক্ষা করছেন। সৌরভ পুনরায় বলে উঠল, বিকেলবেলায় হুট করে আমার পায়ের কাছে বসে বলল, কিছুদিন আগে আসা আমার জন্য সেই ডাক্তার পাত্রকে আমি বিয়ে করতে রাজি পাপা। আগে আমি দ্বিমত করেছিলাম, কিন্তু এখন আর দ্বিমত করব না বাবা। তবে আমার একটা শর্ত আছে, আজ এবং এক্ষুনি ফেনীতে ফিরতে হবে কিন্তু আমাদের। পাপা এইটুকু আবদার রাখবে আমার? সৌরভ দীর্ঘশ্বাস ছাড়ল শব্দ করে। ফের বলল, আমার চঞ্চল মেয়েটা বড্ড শান্ত হয়ে গেছে, কখনো আমার কাছে কোনো আবদার করেনি, কিন্তু আজ একটা আবদার করছে। তার সে আবদার অপূর্ণ রাখতে চায়নি প্রিয়রানী। প্রিয়ার শান্ত মস্তিষ্ক হুট করে জ্বলন্ত লাভার পরিণত হলো। তাকে একটাবার জানানোর বা বলার কি দরকার ছিল না? সবসময় মনমর্জি হলে হবে কি? সে কপালে হাত ঠেকিয়ে বসে আছে সৌরভের উপর। সে আপাতত ক্ষুব্ধ, কথা বলার ইচ্ছা নেই, তাই জবাব দিল না কিছুই। মধ্যাহ্নের দ্বিপ্রহর, ঘড়ির কাঁটা দুপুর 1:30টার মাঝামাঝি। শীতের দুপুরেও রোদের আলো উষ্ণতা ছড়াচ্ছে বেশ। গোসল সেরে টিভিতে খবর দেখছে সৌরভ। প্রিয়া রান্নাঘরের টুকটাক কাজে ব্যস্ত তখন। খিদে পেট শোষো করছে তার। পরক্ষণে নিজের বউকে ডাক দিল, প্রিয়া রানী, কাজ শেষ হলে খাবার দাও, খিদে পেয়েছে কিন্তু। প্রিয়া আচ্ছা বলে ফিরতি জবাব ছুড়ল। দুইজন ছাড়া এই ঘরে আর কেউ নেই। পূর্ণি নেত্রকোণায় রয়ে গেছে পৈশিতার ঘরে। ঘর চলে নীরবতা বিরাজমান। সহসায় কলিং বেলে কর্কশ শব্দ শোনা গেল। কিঞ্চিত অবাক হলো সে, এই ভর দুপুরে কে এলো আবার? কিন্তু দরজা খুলে যা দেখলো তার চক্ষু চড়ক গাছ। অবিশ্বাস্য নজর দিল সেই দিকে। উস্কো খুস্কো চুল আর ফোলা ফোলা দু চোখ, গায়ে শীতের জ্যাকেট এখনো জড়ানো। উদ্ধারস্তর মতো তার সামনে দাঁড়িয়েছে আরাপ। কত লম্বা পাড়ি দিয়েছে এসছে, অথচ ক্লান্তিহীন দুই চোখ তার বড্ড অসহায়ত্ব। আকুলতা যেন তার চোখে মুখে ফুটে উঠছে। এত মায়াময় দু চোখ দেখেও না দেখার অদৃশ্য ভান করল সে। বলে উঠল, তুমি এই সময়? আরাপ ঘাবড়াল না, অকপট বলল, ভেতরে আসতে বলবে না? সৌরভ বলল, আসো আরো। ভেতরে প্রবেশ করেই সরাসরি প্রশ্ন ছুড়ল, পৌষি কোথায় ছোট বাবা? সৌরভ চাপা কষ্টে অর্জিত অথচ চোখমুখ ভীষণ শান্ত দেখালো, বলল, কেন? ওকে ভীষণ প্রয়োজন, ওর সাথেই আমার কথা আছে। সৌরভ যেন কিছুটা বিরক্ত হলো, রুষ্ট গলায় জবাব দিল, তাকে আবার তোমার কি প্রয়োজন? আরও কিছু সময় বলতে গিয়েও থেমে গেল। দেখলো আরাপ ততক্ষণে পৈশের রুমের দিকে অগ্রসর হচ্ছে। তার কথা পৃষ্ঠের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেনি। আরাপের এমন বিদ্রূপ আচরণে ভাবনায় পড়ে গেল সে। পিছু ডাকলো, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? পৈশের রুমে যায় ছোট বাপ্পা। আরবের সোজাসাপটা জবাব এলো। সৌরভ যেন কানে কম শুনল। আরবের আংশিক ঘটনা, আবারও রহস্যময় আচরণ, কেমন সন্দেহ ঠেকলো তার কাছে। সে আরবের পিছু নিতে গিয়েও নিজেকে সংযত করল। সেও চাই তার উন্মোচন হোক। আরবের উদ্দেশ্য তার জানা দরকার। দরজার নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলো আরাপ। পৈশের রুম জনশূন্য, তার অস্তিত্ব সেখানে নেই। পুরোদস্তর অবাক হলো, এই ভর দুপুরে কোথায় গেল আবার? ওয়াশরুমের দরজা আগে থেকেই বন্ধ। অজ্ঞতা বাথরুমে দেখল, সেখানে তন্ন তন্ন করে খুঁজল। খাটের তলায় চোখ বুলালো, কোথাও কোনো ছায়া খুঁজে পেল না। হতাশে কিছুক্ষণের জন্য বসে ভাবল। শেষ জুটল অন্য ঘরগুলোকে দেখার জন্য। সবগুলো ঘর খালি পড়ে আছে। না, কোথাও নেই তার পৌষ মাস। হঠাৎ করে কোথায় লুকালো মেয়েটা? আরবের এত ছোটাছুটি দেখে প্রিয়া যেন অবাকের শীর্ষে। দম ফেলারও সময় নিচ্ছে না। এত কি খোঁজে ছেলেটা? এভাবে হুট করে নেত্রকোণায় থেকে কেন ফিরে এসছে? সে জিজ্ঞেস করলো, বাবাজি কি খুঁজছে এখন? সব রুম খুঁজে পৈশিকে না পেয়ে প্রিয়ার কাছে গেল আরাপ। বলে উঠল, ছোটামো, পৈশি কোথায়? রুমেই ছিল। প্রিয়া আর কোনো অবাক হলো, মেয়েটা তার রুমেই ছিল। আরাপ কি তবে পৈশিকে খুঁজতে যাচ্ছে তখন? কিন্তু কেন? ফিরতি জবাব দিল, পৌশি তার রুমে নেই। না ছোটাম্মু। কিন্তু সে তো রুমেই ছিল, ভালো করে খুঁজে দেখো। আরাপ ফের একবার পৈশির রুম দেখলো, বুলালো, কিন্তু মেয়েটা কোথাও নেই। হতশ্রী মুখ নিয়ে প্রিয়ার সামনে আবার হাজির হলো। প্রিয়া তখন টেবিলে খাবার পরিবেশন করছিল। আকতি নিয়ে বলে উঠল, ছোটাম্মু, বলো না পৈশি কোথায়? তাকে কেন খুঁজে যাচ্ছ এত?
ছোট আম্মু প্লিজ, কারণটা পরে বলছি, আগে বলো তোমার মেয়ে কোথায়? প্রিয়া হতাশ সুর তুলো মুখে বলল, ও সত্যি রুমে ছিল, আবার খুঁজে দেখো। আরাব দুহাত কোমরে রেখে ততক্ষণে দাঁড়িয়েছিল। হঠাৎ করে আকুলতার সুরে তার গলা ভেসে এলো, ছোট আম্মু বলো না তোমার মেয়ে কোথায়? ওর সাথে আমার অনেক কথা জমে আছে, অনেক কিছু বলার আছে, প্লিজ বলো না। আমি তো ওকে রুমেই দেখেছি, এখন কোথায় গেছে আমি সত্যিই জানি না। তুমি বসো, খাবার খেয়ে নাও, দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে অভুক্ত আছো। কিন্তু আমার খিদে নেই ছোট আম্মু। প্রিয়ার ডাকে সাড়া না দিয়ে আরাফ ফের পৈশির রুমে প্রবেশ করলো। প্রিয়া হতবাক, কিন্তু পুনরায় জিজ্ঞেস করলো না আর। সৌরভ চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ল। প্রিয়া আরাবের ব্যাপারে কিছু বলতে চাইল, কিন্তু সৌরভ শুনতে নারাজ। প্রিয়া থামিয়ে দিল তার আগেই। আধা ঘন্টা পেরোলো, পৈশি রুমে বসে আছে আরাব, অথচ যার জন্য অপেক্ষা করছে সেই ব্যক্তি উধাও। কোথায় আছে তাও সে জানে না। পুনরায় প্রিয়ার কাছে ফিরে এলো, কিন্তু প্রিয়া আগের মতনই একই জবাব দিল। সে অজ্ঞতা সৌরভের কাছে মিনতি করলো পৈশি কোথায় আছে জানার জন্য। সৌরভ তার কথায় কর্ণপাত করলো না, না জবাব দেওয়ার ইচ্ছে পোষণ করলো। সে নিজের কাজেই ব্যস্ত। আরাব হার মানার পাত্র নয়। সে সৌরভের কাছে ফের মিনতি করল। সৌরভ আবার কিঞ্চিত বিব্রত প্রকাশ করলো, বলল, ফিরে যাও আরাব, আজ বাদে কাল বিয়ে তোমার, এখন এসব মানায় না তোমাকে। বিবাহিত লোকের আবার কিসের বিয়ে ছোট বাপ্পা? সৌরভ ব্যাকুলহীন জবাব দিল না আর। কিন্তু আরাব থেমে নেই, বলল, তুমি পৈশিকে লুকিয়ে রেখেছো তাই না ছোট বাপ্পা? কিন্তু কতদিন লুকাবে আমার থেকে? আমি তো তাকে ঠিকই খুঁজে বের করব। আমার হয়তো অনেক ভুল ছিল, অনেক অন্যায় করেছি, কিন্তু তুমিও তো কম অন্যায় করনি আমার সাথে। শৈশব থেকে কৈশোর কেন মেয়েকে আমার সাথে কথা বলতে দাওনি, তার আশেপাশে ঘেঁষতে দাওনি, তীক্ষ্ণ নজর রেখেছিলে আমাকে, কারণ তুমি জানো দ্বিতীয় কেউ আসুক আমার জীবনে। তোমার মেয়েকে যেন নিয়েই মস্তিষ্ক রেখে দেয় সারা জীবন, কিন্তু যৌবনে পা রাখতেই আমার উপর রেস্ট্রিকশন জারি করলে। তোমার মেয়ের কাছাকাছি যাওয়া যাবে না, তাকে এড়িয়ে যেতে হবে, কোনো প্রেম নিবেদন করা যাবে না। বিবাহিত হওয়া সত্ত্বেও আমি অসহায়ের তোমার চাহনি আমাদের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠুক। আমি তোমার কথা রেখেছিলাম ছোট্ট পাপ্পা, কিন্তু ছোট বাপ্পা তুমি কি রেখেছিলে তোমার কথা? একবারও কি পৈশিকে আমার বিয়ের কথা জানিয়েছিলে? তাকে কি আমার মতো রেস্ট্রিকশন জারি করছিলে? কেন ছেলের সাথে কথা বলা যাবে না, বন্ধুত্ব করা যাবে না? তুমি অলরেডি বিবাহিত। বলো ছোট বাপ্পা, তাহলে আজ কেন আমাকে শাস্তি পেতে হচ্ছে? সব তো কৈফিয়ত আমাকেই দিতে হচ্ছে ছোট বাপ্পা। আমি তোমার মেয়েকে স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু মুক্তি নয়, আমার থেকে তার কোনো মুক্তি নেই। রাগে ক্ষোভে মনের মাঝে যা ছিল সব উগড়ে দিল আরাব। সৌরভ প্লেটে ভাত মেখে মুখে তুলছে উগ্রাসে। আরবের সকল অভিযোগ শ্রবণ করলো চুপচাপ। তার কথা শেষ হতেই বিরক্তি প্রকাশ করে নিজের অবস্থান থেকে বলল, আমি তোমার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলাম তোমাদের দুজনের ভালোর জন্য। তোমরা অপ্রাপ্ত বয়স্ক ছিলে, তখন তোমাদের মাঝে কোনোরূপ বৈবাহিক সম্পর্ক গড়ে উঠুক আমি চাইনি। এতে পড়াশোনায় মনোযোগ হারাতে দুজনেই। কিন্তু তার বদলে তুমি কি করেছ? 5 বছর লাপাত্তা, নিজেকে লুকিয়ে রেখেছিলে বিদেশের মাটিতে, আবার ফিরে এলে অন্য এক নারী নিয়ে। আরাব তাচ্ছিল্য সুর তুলে মুখে বলল, এই বিষয়ে আমি তোমার মেয়ের সাথেও কথা বলতে চাই। আমার অনেক কিছু জানা আছে তার কাছ থেকে, আরও কিছু জানানোর আছে আমার। কিন্তু তুমি বড্ড দেরি করে ফেলেছ আরাব। বাহ ছোট বাপ্পা, আজকাল তুমি আমাকে নাম ধরে ডাকলো তাহলে? আগে জামাই বাবাজি ছাড়া ডাকতেই না, বেশ উন্নত হয়েছে তোমার। সৌরভ খাবার মনোযোগ দিল। আপাতত আরাবকে নিয়ে ভাবতে হচ্ছে। সন্ধ্যায় পাত্র আসবে পৈশিকে দেখতে, কথাবার্তা জমলে আজকেই আগদা করে রাখবে, নয়তো আরাব নতুন করে ঝামেলা পাকাবে। প্রিয়া নিজের স্বামীকে দেখে যাচ্ছে বিব্রতহীন। একটা মানুষ এত দ্রুত কীভাবে ভয়েস করতে পারে? কোলে পিঠে মানুষ করা তার সবচেয়ে প্রিয়া সেই ছোট্ট আরাবকে এত জলদি কীভাবে ভুলে যেতে পারে? সেটার কোনো কথা সে কর্ণপাত করছে না, একটাবার খাবার খেতেও বলল না। এত নিষ্ঠুর কীভাবে হতে পারে? সে আর কিছুই ভাবতে পারছে না। কণ্ঠরোধ হয়ে আসছে, আরাবকে বলল, খেতে বসো বাবাজি, দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সময় হয়ে এসেছে, বসো না, খেয়ে নাও। তোমার মেয়েকে খুঁজে বের করি, তারপর শান্তিতে খাবার খাবো, আর আগে নয়। আরাব কথা শেষ করে ঘাড় ঘোরাতেই চমকে উঠল। টিপটি শব্দ অস্থিরভাবে কাঁপাকাঁপি করছে তার বক্ষপিঞ্জর। নিঃশ্বাসের গতিবেগ বেড়েছে অভনীয়ভাবে। এতক্ষণে এই মেয়েটা সে খুঁজে চলেছে, অথচ সে চুপচাপ দাঁড়িয়ে আছে তার পেছনে। অবশেষে তার দগ্ধ হৃদয়ে এক পশলা বৃষ্টির আগমন হলো তার পৌষ মাসকে দেখে।
ঠোঁটের কোণে ফুটল এক চিলতে হাসি, কিন্তু পৈশীর বিমোর দৃষ্টি। হয়তো এভাবে তাকে দেখবে প্রত্যাশা করেনি। সেও কিছু বলে না। ঘটনা তার নিজেকে স্থির করলো অতি দ্রুতই। নির্জনে দুইজনের কথা বলবে একে অপরের সাথে। তাকে জিজ্ঞেস করা হলো না এতক্ষণে কোথায় ছিল সে। উল্টো বলে উঠল, এসে একসাথে বসি। আমি এতক্ষণে তোমার জন্য অপেক্ষা করছিলাম। পৈশী ঠায় দাঁড়িয়ে আছে। এখন তার কি বলা উচিত? এই লোকটা বিরহে এতক্ষণ অভিভুক্ত থেকে ছাদে শোক বিলাস করে এসছে, অথচ ঘরে এসে দেখছে এই লোক নাকি তার জন্য অপেক্ষা করছে। অদ্ভুত তো। উড়োজাহাজ করে এসছে নাকি? এত দ্রুত ফেনীতে আসলো কীভাবে? নাকি সে নিজেকে স্বপ্ন দেখছে? স্বপ্ন ভেবে আলতো করে হেসে উঠল। আরাপের কিঞ্চিত অবাক হলো, ভুরু কুঞ্চন করে বলে উঠল, হাসছো কেন? আমি কি হাসির কি বললাম? পৈশী পিটপিট করে তাকালো। তার কাছে এখনও অবিশ্বাস হয়ে ঠেকছে। আচমকাই বলে উঠল, আরব ভাই, তুমি কখন এলে? আরাপ ফিরে অবাক হলো, বলল, বোন, তুমি যখন গায়েব ছিলে তখন। পৈশী বেশ লজ্জা পেল। সে একবার নিজের মা বাবার উপরে চোখ বুলালো। তার বাবা মা একটু আগে উঠে গেছে খাবার টেবিল থেকে, কিন্তু তার মা এখনও বসা। আরবের হুট করে বোন সম্বোধন করা কেমন যেন লাগলো। অবশ্যই এর আগে কি 2 দিন পর এমনিতেই সে তোর বোন হয়ে যাবে। সমস্যা মর্মদহনে পড়ল। চেয়ার টেনে বসতেই আরাব বসল তার পাশে। পৈশী অজান্তেই কত কিছু ভেবে চলল, অথচ আরাব ভাবলাহীন। খাবার মাঝে পূর্ণ দৃষ্টিতে পৈশীর উপর, চুপচাপ কোনোরূপ বাক্য বিনিময় ছাড়াই খাবার শেষ করে উঠল দুইজনে। পৈশী চটজলদি নিজের রুমে এলো। দরজা টেনে ভেতরে পা পড়তেই দেখল তার পিছু পিছু আরাব এসছে। অবাকের চরম শিখরে সে। তার রুমে এসছে এই লোক জড়তা নিয়ে বলে উঠল, আরব ভাই, তুমি এখানে? আরাবের মুখে জবাব না দিয়ে অপ্রত্যাশিত এক কাজ করে বসলো। পৈশীর 2 চোখ বন্ধ হয়ে গেল মুহূর্তেই। নিঃশ্বাস নেওয়াই বন্ধ করে দিল সে। আরাব হাসলো কিঞ্চিত শব্দ করে, অথচ 2 চোখের কোণে বেয়ে অশ্রু গড়াচ্ছে অনবরত। হাতের বাঁধন আর দৃঢ় করল। পৈশীর শক্ত চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, চোখ খোলা পৌষ মাস, নিঃশ্বাস নাও বলছি, তাকিয়ে দেখো। আমি কিচ্ছু করিনি কিন্তু। এখনও তপ্তা খেয়ে আছে পৈশী। সাথে লজ্জায় মর্মর অবস্থা। এমন অপ্রত্যাশিত কিছু স্বপ্নেও চিন্তা করেনি। চোখ দুটো নামিয়ে রেখেছে সে কখন থেকে। আচমকা ঘাড় ঘোরাতে গিয়ে এক পলকের চেয়েও কম সময়ের জন্য চোখাচোখি হয়ে গেল আরাপের সাথে। এমন উদ্ভ্রান্তের মতো আরাপকে সে কখনো দেখেনি। কত গোছানো পুরো পরিপাটি সুদর্শন যুবকটি ছিল সে, অথচ আজ ভীষণ অদ্ভুত লাগছে। তার অদ্ভুত চাহনি, মোহময় আচ্ছন্ন সে 2 চোখ। এ যেন অবর্ণীয় এক অনুভূতি। এমন অদ্ভুত আচরণ এই প্রথম করল বোধহয়। কোনো মৌখিক বাক্য বিনিময় ছাড়া হুট করে তাকে জড়িয়ে ধরল। বুকটা ধুকপুক করছে সেই থেকে। নিঃশ্বাসটাও নিচ্ছে বেশ মেপে মেপে, অথচ আরাপ নিজেকে বাহুবাদনে পৈশীকে এখনও শক্ত করেই ধরে আছে। কিন্তু মুহূর্ত পার হতেই হুট করেই তার মতিভ্রম হলো। সে পৈশীকে আগোছালো ছেড়ে দিল। তারপর পাশ কাটিয়ে বিছানায় বসতে বসতে বলল, আমি কি তোমার বিছানায় বসতে পারি পৌষমাস? কথাটা বললেও জবাবের অপেক্ষা করেনি আরাপ। তার আগেই দপ করে বিছানায় বসে পড়ছে। এমন বিক্ষিপ্ত আচরণে ফের আশ্চর্য হলো পৈশী। খাটের আশেপাশে দাঁড়ানো সে নিচু মাথা তুলে তীক্ষ্ণ নজর দিল সামনে থাকা আরাবের দিকে। কিন্তু সেই দৃষ্টি তার স্থায়ী হলো মাত্র কয়েক পলকের জন্য। চোখে চোখে রাখা বেশ কষ্টসাধ্য হলো আজকে। ওই 2 চোখ ইন্দ্রজাল জানে বোধহয়, কেমন অদৃশ্য টানে তাকে কাছে আসছে। সে ফের দৃষ্টি এপাশ ওপাশ করে অন্যদিকে ঘোরালো। দৃষ্টির সাথে তার গলার স্বরও আবদ্ধ আসছে। হাজার চেষ্টা করেও একটা শব্দ বের হলো না মুখ থেকে। এ কেমন সর্বনাশ হলো তার? তবে কি আরাপ তাকে বশ করছে? শুকনো ঢোক গিলল আরাপের দৃষ্টির অগোচরে। এক মুহূর্ত আরাপ পুরো রুম চোখ জুড়ে বুলালো। না চাইতেও অযাচিত কিছু চোখ পড়ল। তার পৌষ মাস বড্ড অগোছলা হয়ে গেছে। গায়ের পোশাক সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়, হয়তো স্বামীর চোখে। দক্ষ বিলাসী করতে গিয়েও তার বিছা গোছানো হয় ওঠেনি। সে নিভৃতে হাসল। কিছুটা এলোমেলো থাকা খুবই ভালো। মুখের কোণে অদৃশ্যমান দুষ্ট হাসি ফুটল। বলল, তুমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছো পৌষমাস, তবে বডি ফিটনেস বেশ উন্নতি হয়েছে দেখছি। ভালোই। বিস্ময়ে পৌশী চোখ গেল গোটাকট হয়ে গেল মুহূর্তে। সে কি সত্যি মোটা হয়ে গেছে? তার ওজন তো মাত্র 46। এটা কি সত্যি বেশি হয়ে গেছে? কিন্তু হুট করে তার চোখ পড়ল বিছানায় অগোছালো কাপড়ের উপর। সেই কাপড়ের দৃশ্যমান একটা সংখ্যা জলজল করছে বেশ। নিশ্চিত এই লোকটা সেটাই দেখছে। লজ্জায় যেন আর গুটিয়ে গেল সে। দম বন্ধ হওয়ার উপক্রম। এই লোকটাকে তাড়াতে হবে জলদি। সে হুট করে বলে উঠল,
আরাব ভাই, তোমার রুমে যাও, আমি ঘুমাবো। আরাব দায়সারাভাবে জবাব দিল, তো ঘুমাও, আমি কি ধরে রেখেছি তোমাকে? কবেই ছেড়ে দিয়েছি। তবে তুমি চাইলে আমাকে ধরতে পারো, আই ডোন্ট মাইন্ড। পশি ভেবে পেল না এ লোকে আচমকা কী হয়েছে, তার সাথে এমন নরম সুরে কথা বলছে কেন। কালকেও তো তাকে কটাক্ষ করলো, কেমন রুষ্ট ভাষায় কথা বলল, অথচ একদিনের ব্যবধানে এমন পরিবর্তন কি করে সম্ভব। আক্ষেপের সুরে মুখ তুলল, বলল। আরাব ভাই, বাকি কথা শেষ করতে দেয়নি আরাব, বলে উঠল, দাঁড়িয়ে না থেকে বিছানায় বসো, যা বলার পাশে বসে বলতে পারো, দূর থেকে বললে আমি আবার শুনতে পাই না। অনেক কষ্টে নিজের লজ্জাকে সংযত করলো পৈশী, বলে উঠল। এই রুমে কি চাই তোমার? আরাব জবাব দিল না, চুপচাপ বসে আছে। কিছু মুহূর্ত পার হতেই বলল, তুমি কিছু বললে পৌষমাস? আমি আগেই বলেছি আমি দূরের শব্দ শুনতে পাই না। পাশে বসে বস, তারপর কি জানতে চাও বলো। পৈশী এবার বিরক্ত প্রকাশ করলো, অসহ্য লাগছে তার চোখ কাছে, চোখে মুখে দৃশ্যমান তার বিরক্তিবোধ। পা দুটো এগিয়ে আরাপের সামনে দাঁড়ালো, রুক্ষ ভাষায় বলল, তুমি এক্ষুনি আমার রুম থেকে বের হবে। সহ্য হচ্ছে না তোমার এইসব বেহায়াপনা। এইসব বেহায়াপনা তোমার হবু বউয়ের সাথে করো কি? পৈশী ভেবেছিল তার দৃঢ় কথায় আরাপ ফোঁস করে উঠবে, তার গালে কষে একটা থাপ্পড় মেরে হনহনিয়ে বের হয়ে যাবে রুম থেকে। কিন্তু ঘটল তার উল্টো কিছু। যা হওয়ার ছিল তা তো হলো। জানালার পর্দাগুলো টেনে দিল আরাপ। বিকেলের রোদ আসা বন্ধ হয়ে গেল তখন। ঘরে কিছুটা অন্ধকার আচ্ছন্ন। পৈশী হতমপন মতো ঠায় দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই আরাপ তাকে সোমের বিছানায় নিয়ে শুয়ে পড়ল। পৈশী তখনও হতবম্ব, নিজের সর্বশক্তিতে ঠেকাতে চাইল, কিন্তু আরবের বলিষ্ঠ হাতের বদন থেকে নিজেকে বাঁচাতে বারংবারই ব্যর্থ হলো। তার দুহাত আরবের বুকের মাঝে লেপ্টে আছে। তার হৃৎপিণ্ড ধুকপুক শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সে। নিঃশ্বাসের নিখুঁত বায়ুও মুখে আসতে পড়ছে। কেমন একটা বিব্রতিকর পরিস্থিতি পড়ে আছে সে। দু চোখ মেলে রাখা, অথচ তাকাতেই অস্বস্তিতে ডুবছে। ঈর্ষত আলোয় বেশ বুঝতে পারছে আরাপের তীর্যক দৃষ্টি তার ওপর। শেষে ধর্ষাধস্তি করে ক্ষান্ত হলো সে, কাঁপাকাঁপি স্বরে বলল, তুমি এত অসভ্য কবে হলে আরাব ভাই? নির্লজ্জের মতো এমন করছো কেন? আরাপ মৃদু হাসল, কিঞ্চিত দূরত্ব তাদের মাঝে তখনও। সেই দূরত্ব রেখেই বলল, তুমি তো বললে বেহায়াপনা করতে। দেখো, হবু বউয়ের কাছে নেই, কিন্তু বউ তো কাছে আছে। বউ সম্বোধনে পৌষ মাসের বক্ষস্থল কেঁপে উঠল হঠাৎই। এই শব্দটা যেন কিছু একটা ছিল, একে শিহরণ জাগানো শব্দ। ভাবতেই যে লজ্জা আরও মিইয়ে গেল। গলা থেকে উঠে আসা শব্দগুচ্ছ যেন আবারও ফেরত গেল। অনেকে কঠিন ভাষা বলতে গিয়েও থেমে যেতে ইচ্ছে হচ্ছে তাকে, কিন্তু এক অস্বস্তিতে পরিবেশে সে চুপচাপ হয়ে আছে। আরাবও নিশ্চুপ, পিনপিতন নীরবতা দুইজনের মাঝে, অথচ দুইজনের থেকেই অপরের নিঃশ্বাস শব্দও শুনছে প্রকোপভাবে। নীরবে ভেঙে আরাব বলল, লজ্জা পাচ্ছ পৌষ মাস? লজ্জা পেলে তোমাকে একদম বউ বউ লাগে। আরাব আরও কিছু বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। তার এত রোমান্টিক মুহূর্তে দরজার সামনে সজোরে করাঘাতের শব্দ করল কেউ। কিঞ্চিত বিরক্ত কপাল কুঁচকাল সে। এ সময় আরাবকে দরজায় করা নাড়ে। আরাপের এমন আদুরে আলাপ পৌষের ঠিক হজম হচ্ছে না। সে জবাব দেওয়ার জন্য অস্থির হয়ে উঠল আবার, কিন্তু আরাব ছাড়ার পাত্র নয়। হাতের বাঁধন দৃঢ় করলো আরও। তারপর ফিসফিস করেই বলল, এলফিসের মতো এত নড়ছে কেন? চুপ থাকো, আমাকে কথা বলতে দাও। পৌষমাস বুঝল না তার কি করা উচিত। উত্তপ্ত কিছু গালি ছুড়বে নাকি নিজেকে বের করে এর হাতের বন্ধন থেকে, কিন্তু দুটোর একটাও তাকে করতে দিতে হচ্ছে না। তবুও মিমিন করে বলল, আরাব ভাই, এসব কি হচ্ছে? ছাড়ো বলছি। আরাব জবাব দেওয়ার আগেই পাশ থেকে সৌরভের ক্রন্দিত বাক্য ভেসে এলো, আমি জানি আরাব, তুমি এখানেই আছো, বাইরে এসো, তোমার সাথে আমার দরকারি কিছু কথা আছে। ছোট বাপ্পা, তুমি কেমন শ্বশুর বলো তো? মেয়ের জামাইয়ের রোমান্সে বাধা দিতে আসছো? এখন যাও, সময় হলে আমি নিজেই আসবো। সৌরভ ভেবেচাকা খেয়ে গেল মুহূর্তেই। ফের দরজা করাঘাত করতে গিয়ে লজ্জায় তার হাত থেমে গেল। তার বিশ্বাসই হচ্ছে না এটা আরাবের জবাব ছিল। সেটা নির্লজ্জ কবে থেকে হয়ে গেল ভেবে কুল পেল না। সে পৈশে রুমের চৌকাঠটা থেকে প্রস্থান করে দ্রুত বসার ঘরে গিয়ে অদ্ভুত পায়চারি করছে। সত্যি আরাব সেই ছেলে তো? এমন বাক্যে কি ছুটছে? সেটা এমন নির্লজ্জ হয়ে গেল ভাবতেই তার চক্ষুর কোঠর থেকে বেরিয়ে হবার উপক্রম। প্রিয়া নিজের রুম ছেড়ে বেরিয়ে এলো সৌরভকে খুঁজতে, কিন্তু এসে দেখলো তার স্বামী কেমন বিক্ষিপ্ত আচরণ করছে। সে বেশ অবাক হলো। সোফায় গিয়ে
বসল। সে বলল, কি হয়েছে তোমার? এমনভাবে পায়চারা করছো কেন? সৌরভও সোফায় গা এলিয়ে দিয়ে বসছে। প্রিয়ার দিকে তাকিয়ে হতাশে নিঃশ্বাস ফেলল হুট করে, বলে উঠল, প্রিয়া রানী, আমি ভাবতে পারছি না এটা আমাদের আরাব। মানে? আরাব আমাকে নির্লজ্জ শ্বশুর বলল, মেয়ে আর মেয়ে জামাইয়ের রোম্যান্সে যেন বাধা না দিই, তার সময় হলে সে নিজেই আসবে। ভাবতে পারছো কিছু? প্রিয়া মুখ টিপে হাসল, জবাবে বলল, তাই তো, সব জামাইরা বুঝি এমন নির্লজ্জ হয়, তাই না প্রফেসর সাহেব? খোঁচা মারলে প্রিয়া রানী? না তো, একদমই না। প্রিয়া শব্দ করে হেসে উঠল। সৌরভ বউর দিকে তাকালো, মুগ্ধ হয়ে গেল বউয়ের সেই হাসি দেখে। সে কি বলবে? এই নারী 40 বছর বয়স, এখনো সুদর্শনা তার প্রিয়া রানী। কত প্রাণবন্ত তার সেই হাসি মুখ। দেখলো তার অস্থিরতা মুহূর্তে গায়েব হয়ে যায়। এই যে তার ক্রন্দ দমন হয়ে গেছে এখন। সে চুপচাপ বইয়ের মুখ পানে তাকিয়ে আছে। প্রিয়া হঠাৎই হাসি থামালো। সৌরভের এমন চাহনি দেখে ভড়কালো, এক ভোর উঁচিয়ে বলল, কি ব্যাপার প্রফেসর সাহেব, এভাবে তাকিয়ে আছো কেন? প্রিয়া রানী, তোমাকে দেখি। অচল পুরনো মানুষ, আমাকে দেখার কি আছে বলো তো? প্রিয় মানুষ কখনো অচল পুরনো হয় না প্রিয়া রানী, সময়ের সাথে সাথে সে আরো প্রিয় হয়ে ওঠে। লজ্জায় ক্ষোভে রীতিমতো ফুঁসছে পৈশী। সে এখন তার বাবার সামনে কিভাবে যাবে? এতটা নির্লজ্জ কিভাবে হলো আরাব? সে ভাবতে লজ্জায় মিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছে আরাবের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে ছাড়া পেতে, কিন্তু ছাড়া না পেয়ে শেষে বহু চর্চিত একটা কাজ করে বসল। সে আরাবের ঘাড়ে একটা কামড় দিয়ে বসল। তাতেই সফল সে। আরাব ছেড়ে দিয়ে চটজলদি পৈশীর বিছানা ছেড়ে দৌড়ে দরজায় ছুটল, কিন্তু দরজার কাছে যেতেই অসফল হয়ে শেষ মুহূর্তে, কারণ ততক্ষণে আরাবও তার ফিরতি জবান দিয়েছে। ঠিক তখনই তার মতো ঘাড়ে বসল আরাবের দণ্ডপিণ্ড নিখুঁত কামড়। পৈশী হতভম্ব তার হাত চেপে সেই জায়গা ধরে বসে আছে, অথচ আরাব ভাবলেশীনভাবে বলে উঠল, হিসাব বরাবর পৌষ মাস। গায়ে নতুন টি শার্ট আর ট্রাউজার জড়ানো, সদ্য গোসল সেরে আসা, চুল ভেজানো তার, পা দুখানা মেলে তার সামনেই বসে আছে। চোখে মুখে আগের সেই উৎকণ্ঠা নেই, কেমন আমোদিত মুখবয়ব। সৌরভ এক পলক দেখে অবাক হলো, এই ছেলে চটজলদিতে পরিবর্তন হয়ে গেল কিভাবে? তবে কি তার মেয়ের সাথে ভাব বিনিময় হয়ে গেল এত জলদি? কপালে চিন্তার ভাঁজ তার। খুঁটিয়ে খুঁটিয়ে আরাবকে দেখলো বেশ সময় ধরে। কিছু জিজ্ঞেস করতে গিয়েও কণ্ঠ রোধ হয়ে এসো তার। আরাবি নীরবতা ভাঙল, বলল, ছোট বাপ্পা, তোমার দরকারে কিছু কথা ছিল না আমার সাথে, এখন বলতে পারো। তুমি নিজেই ছোটবেলার বিয়েটা প্রত্যাখ্যান করেছো, তাহলে এভাবে আমার মেয়ের কাছে আসা কি তোমার উচিত হয়েছে আরাব? প্রত্যাখ্যান তো অবশ্যই করার কথা, কেন করবেন না? এই বিয়ে দিয়ে কি সংসার করা যাবে? দুইজন তো নাবালক ছিলাম। একটা 5 বছরের বাচ্চা মেয়ের সাথে 8 বছরের বাচ্চা ছেলের বিয়ে দিয়েছো। তোমার মেয়ে তো তখন বিয়ের অর্থ জানতো না, আমি এবার কত বড় ছিলাম। তাছাড়া এখনও আইনিভাবে আমাদের বিয়ের স্বীকৃতি পাইনি। বিয়ে তো আবারও করতে হবে তোমার মেয়েকে, কিন্তু কপাল আমার, একটা বউকে 2 বার বিয়ে করতে হচ্ছে। তবে আমি তোমাকে বিয়ের আয়োজন করতে বলছিলাম, কিন্তু ছোট বাপ্পা, মনে করে রেখো। আর হ্যাঁ, যদি পারো চটজলদি বিয়ের আয়োজনটা শুরু করে দাও তো। আমার হাতে আবার সময় কম, আর মাত্র 5 দিন আসি দেশে। মেয়েকে তোমাদের পাইতে পাইতে আমার 8 দিন খেয়ে নিয়েছো। এমন কঠিন মেয়েকে পয়দা করছো, পেটের নাড়িভুড়ি পচে যাবে, তবুও তার মুখ পেটে কথা বের হবে না, কথাও বলে না, ভাঙবে তবুও মস্কাবে না। হতভম্ব সৌরভ কিছুটা শুনলো তার সব কথা, আবারও নিজ মনে বিড়বিড় করলো, এই ছেলে আরাপ নয়, তার জামাই বাবা যে এত নির্লজ্জ কখনো ছিল না এমন অকপটে কথা বলতে। বেশ গভীর শান্তশিষ্ট ছিল, কিন্তু এখন স্বনিগ্ধ নজরে সে আবারও একবার চোখ বোলালো। আরাপ মুখবয়, কিন্তু দৃষ্টিতে তখন অন্য কিছু নজর এলো। হঠাৎই এমন কিছু দেখলো, লজ্জায় তার অস্বস্তি শুকনো ঢোক গিলল সে। আরাবের ঘাড়ে কামড়ের দাগ দৃশ্যমান, এমন কিছু তার নজরে আসতে হলো। ছি, কি লজ্জায় না লাগছে তার। কিন্তু আরাব কি বলবে এই দাগটা ঢেকে রাখতে? আরাব সৌরভের অস্থিরতা দেখে কিঞ্চিত অবাক হলো, বলে উঠল, কি হয়েছে ছোট পাপা? শরীর খারাপ লাগছে নাকি অন্য কিছু? সৌরভ যে কথা বলতে ডেকেছিল তাই কথা বলা হলো না, উল্টো বলে উঠল, তোমার জ্যাকেট কোথায়? আজকে বোধহয় ঠান্ডা বেশি পড়বে, তাই না? কানে গলায় ঠান্ডা লাগতে পারে, কানটুপি পরে থাকবে কিন্তু। হঠাৎই প্রসঙ্গ দেখে আরাব তাজ্জব বনে গেল, বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, এর চেয়েও বেশি ঠান্ডা আমি সহ্য করতে পারি।
সাবধানে থেকো, ভালো তাই বললাম। কানটুপি পরে থেকো, আর যদি পারো ঘর থেকে বাইরে যাওয়ার দরকার নেই এই সময়। সৌরভ কথা বাড়ালো না আর, বাকিটুকু শেষ হতেই পড়িমারি করে ছুটিতে নিজের রুমের উদ্দেশ্যে। সে বাপ হয়ে এইসব কিছু কোনো তার নজরে এলো। হায় রে, এই লজ্জায় সে তার এখন কোথায় রাখবে। হন্তদন্ত হয়ে নিজের রুমে ঢুকলো সে। প্রিয়া রানী নাস্তা বানাতে ব্যস্ত। অতর্কিত তার পাশে এসে দাঁড়িয়ে পৈশী মাথায় গোল করে ঘোমটা টানল। চোখে মুখে কেমন তীব্র অস্বস্তি। প্রিয়া এক পলক মেয়ের দিকে নজর বুলালো, নিভৃতে হাসল। তার মেয়েটা হয়তো লজ্জায় গুটিয়ে আছে এখন, তাই সে কিছু বলে ঘটানো। আর পৈশী বলল চা তৈরি করতে। সে শীতের সকালে নাস্তা হিসেবে ভাগাভাগি করে পিঠা বানাচ্ছে, সাথে আছে খেজুরের রস, আর শরীর চাঙ্গা রাখতে আছে আদা চা। পৈশী তার বানাচ্ছে বেশ মনোযোগ দিয়ে। প্রিয়া না চাইতেও ঘাড় ঘুরিয়ে চোখে পড়ে অযাচিত কিছু। সে দেখেও না দেখার ভান করলো, কিন্তু ভাবলো সৌরভের কথা। বাবা হয়ে মেয়েকে এমন কিছু দেখতে বড্ড অস্বস্তির বিষয়। সে পৈশীকে বলল, তুই রুমে যা, এখন আরাবের কিছু লাগবে কিনা জিজ্ঞেস কর। পৈশী অথায় জলে পড়ল। এই অসভ্যটার জন্যই তো এখানে এসছে। এই রুমে গেলে তার সাথে আবার কোনো অঘটন ঘটে কে জানে। সে মায়ের বিরোধিতা করলো। আরে ভাই, কিছু লাগবে না, আমি তোমার সাথে কাজ করি না এখন? তুমি একা একা কত কাজ করছো? আরাব ভাই, কেউ কি নিজের স্বামীকে ভাই ডাকে? আমিও তো তোমার মেয়েকে এই কথাই বোঝাচ্ছিলাম। ভাইকে ডেকে আমার মান সম্মানের দফা রফা বানিয়ে ছেড়েছে। শেষে আমার বাচ্চাগুলো না জানি আমাকেই মামা ডেকে বসে থাকে। সহসায় পেছন থেকে আরাবের টিপকিনি ভেসে এলো। পৈশী আর একবার অস্বস্তিতে ডুবল। না, মাথা তুলল না, একেবারে পেছনে তাকালো। প্রিয়া আরাবের কথায় আলতো করে হাসছে, সান্ত্বনা দিল নিজের মতো করে। চিন্তা করে না, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তাই যেন হয় ছোট আম্মু। প্রিয়া এক পলক আরাবের দিকে তাকালো, কিন্তু নজর বোলা থেকে দৃশ্য পড়ল আবার অন্য কিছুতে। সে ভেবে পেল না দুইজনের একই অবস্থা, নিশ্চিত দুইজনে ঝগড়া করছে। সে কিছু একটা ভাবলো, পৈশীকে বলল, যা তো রুমে যা, আরাবকে নিয়ে যা তোর সাথে। আমি নাস্তা হলে পাঠিয়ে দেবো। কিন্তু আমি থাকলে কি সমস্যা? যা তো, আমাকে কাজ করতে দে। পৈশী নিজের রুম থেকে না গিয়ে বসার রুমে গিয়ে বসলো। আরাব তখন ড্রাইভিংয়ে বসে শাশুড়ির সাথে খেজুরের আলাপ ব্যস্ত। পৈশী মনে বেশ বিরক্ত হলো। নিজের রুমে প্রবেশ করাও এখন তার জন্য বিপজ্জনক। এই লোকটাকে একদম বিশ্বাস করছে না সে। কেমন যেন বেহায়া পুরুষ মনে হচ্ছে এই মুহূর্তে। নিজের হবু বউ রেখে তার হচ্ছে না, আবার পরিষ্কার করে কিছু বলছেও না তাকে। কি উদ্দেশ্য নিয়ে এসছে এখানে, কি চাই তার? সন্ধ্যা গড়িয়েছে বহুত আগে। আরাব ঘরে নেই অনেকটা সময় ধরে। কোথায় গেছে জানে না কেউ, শুধু প্রিয়াকে বলছে, ছোট আম্মু আমি একটু আসছি। পৈশী নিজের রুমে একদম পরিপাটি হয়ে শুয়ে রেখেছে। দ্বিতীয়বার আরাব আসলে যাতে আর অগোছালো না থাকে, গোছানো শেষে বারান্দায় এসে কোণে বসে আছে নিবৃতে, চুপচাপ নিজের শারীরের জীবনের হিসেব করে যাচ্ছে। আচমকায় তার দরজায় মৃদু শব্দ হলো। অভিমানে দগ্ধ হলেও মুখের কোণে হাসি ফুটল। ভাবলো আরাব এসছে আবার, এবার কি কাণ্ড ঘটবে তার সাথে, সেটা ভাবতেই ভয়ে আতকে উঠল। কিন্তু এবার সে ছাড় পাওয়ার পাত্র নয়, একদম নাক বরাবর ঘুষি মেরে দেবে। কুটিল হাসল, কিন্তু লজ্জায় মিয়ে যাচ্ছে দরজা খুলতে গিয়ে। তার আকাশ কুসুম ভাবনায় এক বালতি পানি ঢেলে দিল সৌরভ। বাইরে থেকেই বলে উঠল, নিজের বাবার গল্পস্বর পেয়ে হকচিয়ে পুরো সময়। এই সময়ে তার বাবা কেন? দ্রুত দরজা খুলল সে। সৌরভকে কেমন অস্থির দেখাচ্ছে, অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। পৈশী জিজ্ঞেস করল, কি পাপা? সৌরভকে ধীর কদমে পৈশীর রুমে ডুবে ঢুকল। দপ করে বিছানায় বসে গেল, শুকনো ঠোঁট ভেজানো নিজের জিভ বাঁচিয়ে। মেয়েকে কাছে ডেকে বলল, দরজা খোলো পৌশী, বসো এখানে, তোমার সাথে কিছু কথা আছে। দেখ, গতকাল তুমি নিজের মুখে স্বীকার করেছ তুমি সেই ডাক্তার ছেলেটাকে বিয়ে করতে রাজি। আমি যেন তাদের আসতে বলি, তুমি দ্বিমত করবে না। আর এখন তুমিই বলো, সত্যি সেই ডাক্তার ছেলেকে বিয়ে করবে কিনা? তোমার মতামতের উপর অনেক কিছু নির্ভর করছে। পাত্রপক্ষ অলরেডি আমাদের বাড়ির নিচে চলে এসেছে। তাদের আসতে না বললে আমাদের সম্মান মাটিতে গিয়ে মিশবে এখন, কারণ আমরাই তাদের ডেকেছি। ভেবে দেখো, জবাব যেন নড়চড় না হয় তোমার।
পৈশী নিজের বাবার কথায় চটজলদি পাশে গিয়ে বসল। তার দিকে উগ্র উদ্গ্রীব দৃষ্টি নিয়ে বলল, পৈশী তো ভুলেই বসে আছে এই কথা। বক্ষস্থল কেঁপে উঠল বোধহয়, চোখের কোনো জল জমল মুহূর্তেই। কি হচ্ছে তার সাথে সব? কি করবে সে? অসাড় মস্তিষ্ক ভাবনার জগৎ বন্ধে কোনো সুদূর তো খুঁজে পেল না সে আর। সৌরভ ফের জিজ্ঞেস করল, জবাব দাও পৌশী, তুমি এখন যথেষ্ট ম্যাচিওর কিন্তু, তাই ভেবে চিন্তে উত্তর দাও। তবে সময় আমাদের হাতে একদমই কম। সৌরভ উঠে দাঁড়ালো আবার, পাত্রপক্ষ এলো বলেই। অথচ পৈশী বিমূঢ়তার আচ্ছন্ন যেন থমছে না আর। তার এই সমস্ত কায়া। আরাপ এলে কি জবাব দেবে সে? কিন্তু তার বাবাকে দেওয়ার কথাও তো রাখতে হবে। সে আলমারিটা খুলে একটা শাড়ি বের করে নিল। নিজের থেকেও তার বাবার সম্মানটা আগে নিজের হাতে শাড়ি পরে নিল। অবশ্য অপেক্ষা বারবার ফিরতে রাখে জন্য। সৌরভ বসার ঘরে নতুন অতিথিদের বসালেন। মাত্র 5 জন মানুষ ছিলেন, পাত্রের বাবা মা আর পাত্রের মা ও বন্ধু। প্রিয়া সৌরভের এহেন কাণ্ডে কাজে বেশ সন্তুষ্ট হলো। বিবাহিত মেয়েকে আবার বিয়ে দিবেন নাকি? কেমন রসিকতা তার! সৌরভকে বেশ কাঠুরতা শোনালো এর জন্য। তার উপরে আরাপ যদি দেখেই সব, তখন কি করবে? সৌরভ পাত্তাই দিল না কোনো কথাই। সে তার মন মর্জি চলছে। প্রিয়া নেহাতি ভদ্রতার খাতিরে অতিথির জন্য নাস্তার ব্যবস্থা করলেন, তবে খুব বেশি আয়োজন করেনি। বসার ঘরেও সৌরভ অনুরোধে অতিথির সাথে কথা বলতে আসে। কৌশলী বিনিময় করে বেরিয়ে গেল আগের মতন। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় সৌরভ প্রিয়াকে থামালো, বলল, পৌশীকে নিয়ে এসো জলদি। প্রিয়ার দুচোখ রাঙানো, দৃষ্টি তার অগ্নি বর্ষণ হচ্ছে। না বলতে গিয়েও থেমে গেল হঠাৎই পৈশীর আগমন। তার মেয়েটা কি পাগল হলো? বাপের সাথে এই মেয়েকেও মাথা গেছে। সে পৈশীকে নিষেধ করলো পাত্রের সামনে না যাওয়ার জন্য। অথচ পৈশী যেন নির্লিপ্ত। সালাম দেশে চুপচাপ গিয়ে বসলো বসার ঘরে, সোফার মাঝে। সামনাসামনি পাত্র বসছে, টুকটাক কথা চলছে সবার মাঝে। পৈশীকে যারা জিজ্ঞেস করা তার জবাব দিয়েছে সে। পাত্র আর চোখে পৈশীকে দেখছে, তার মনটা আঁকোবাঁকো করছে পৈশীর সাথে নিরিবিলে একাকে কিছু কথা বলার জন্য। এভাবে সবার সামনে তো আর মনের কথা বলা যায় না। সে অনেক আগে থেকে এই মেয়েটাকে দেখে এসেছে, কতদিন ধরে তাদের প্রস্তাব ঝুলিয়ে রেখেছে। প্রায় 1 বছর হতে চলল বোধ হয়, কিন্তু শেষমেশে তাদের এই প্রস্তাব গ্রহণ করার জন্য বড্ড কৃতজ্ঞ সে। তাই যা করার চটজলদি করতে হবে। তার তো আর তর্স হয়েছে না। আর পাত্রের বাবা সৌরভকে বলল, আপনার মেয়েকে আমাদের অনেক আগে থেকেই পছন্দ। যদি আপত্তি না থাকে তাহলে আমরা চাইছি আজ রাতেই ওদের দুজনের আকদ করে নিতে। কি বলেন বিয়াস সাহেব? কে হচ্ছে এখানে? আচমকাই কারো বজ্রকণ্ঠে প্রতিধ্বনি হলো বসার ঘরে। সবার উদ্গ্রীব দৃষ্টি তখন ভেড়ে আসা সে ব্যক্তির উপর। এক বলিষ্ঠ গঠনের সুদর্শন পুরুষ। কি অদ্ভুত! পাত্র নিয়েই মন্ত্রমুগ্ধের ন্যায় দেখছে তাকে। পুরুষ মানুষই এত সুন্দর হয়?